মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট পিআইকিউতে বানানো একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নের প্যাটার্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই রয়েছে, তাই প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে দেখো এবং এখানেই রেডি করে চলে যাও। ওকে, দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে 1 নম্বর, 5টি পদযুক্ত একটি সেটে সম্বন্ধের সংখ্যা কত? দেখো WBCSE 2024 এসেছিল, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। দেখো এখানে 5-এর বদল অন্য কিছু থাকতে পারে, চলো আমরা বুঝি। দেখো বলেছে 5টি পদযুক্ত একটি সেটের সম্বন্ধ সংখ্যা কত, এটা বের করতে হবে। একদম সিম্পল ম্যাথমেটিক্স, প্রচুর সিম্পল একটা ট্রিক্স মনে করো। দেখো এখানে আমাদের মেন ফর্মুলাটা কি হয়, 2 টু দি পাওয়ার n স্কোয়ার। এখানে n বলতে বলছে কত, 5। এখানে কিন্তু বলে দিচ্ছে এই দেখো 5, n বলতে এখানে কত আছে 5। তো আমাদের বসাতে হবে, দেখো 2 টু দি পাওয়ার কি লিখবো, দেখো n এর জায়গায় লিখবো 5, উপরে লিখবো কি বলো তো, উপরে লিখবো স্কোয়ার, অর্থাৎ লিখবো 2। এবার দেখো 5-এর স্কোয়ার মানে কি, 5-এর স্কোয়ার মানে কি হয় 25, অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 25। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে কি 2 টু দি পাওয়ার n স্কোয়ার, বাস অঙ্ক শেষ। 2 টু দি পাওয়ার n স্কোয়ার, যেখানে n এর মান হচ্ছে 5, 5 5 25, তাহলে আমাদের কি হলো 2 টু দি পাওয়ার 25। একদম সোজা সিম্পল একটা ম্যাথামেটিক্স। এখানে n এর বদলে পরীক্ষায় 4 দিক, 5 দিক, 10 দিক, যাই দিক এই ফর্মুলা ইউজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু সম্বন্ধের যে সেটের যে সংখ্যা সেটা কিন্তু বের করবে। ওকে, কনসেপ্ট রেডি, আর দেখার দরকার নেই। 2 টু দি পাওয়ার কি হবে n স্কোয়ার ফর্মুলা। চলে আসছি নেক্সট কোশ্চেন, চলো উত্তর মিলিয়ে দেখো তো। 2 টু দি পাওয়ার 25 আছে। কোশ্চেন নাম্বার 2, যে ক্ষেত্রে ডোমেন fx ইকুয়ালস টু, দেখো বলেছে 3x স্কোয়ার মাইনাস 2x এবং gx ইকুয়ালস টু 3 ইন্টু 3x মাইনাস 2 আপেক্ষক দুটি সমান, তা হবে। এটা দেখো সিম্পল ট্রিক্সের মাধ্যমে আমরা করব। এখানে দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টে fx এর মান রয়েছে, fx এর মান কত আছে 3x স্কোয়ার মাইনাস 2x। তো আমরা সিম্পলভাবে করবো, কারণ পরীক্ষার আগে সময় কিন্তু আমাদের খুব কম থাকবে। দেখো 3x স্কোয়ার মাইনাস 2x এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে, দেখো 3 ইন্টু আমরা কি লিখবো 3x মাইনাস 2। কেন লিখবো, কারণ এখানে বলছে আপেক্ষক দুটি সমান, অর্থাৎ fx ইকুয়ালস টু কি বলেছে gx। বাস এটাই মনে রাখবে। দেখো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু তার অ্যান্সার লুকিয়ে থাকে, কিছু ট্রিক্স কিছু ক্লু কিন্তু আমাদের থাকবে এখানে। দেখো এই দুটোকে এবার আমরা ইকুয়াল করলাম, করার পরে সিম্পলভাবে সলভ করব। দেখো এখানে কি করব আমরা, করবো দেখো 3x স্কোয়ার ওকে মাইনাস 2x, এখানে লিখবো 9x মাইনাস 6। এটা ক্যালকুলেশন করলে আসবে দেখো 3x স্কোয়ার মাইনাস 11x প্লাস আসবে 6 ইকুয়ালিটি 0। তো এটাকে যদি আমরা মিডিল টার্মে ভাঙি তাহলে আমাদের x মাইনাস 3 একটা পার্ট আসবে। তো লিখছি x মাইনাস 3 একটা পার্ট, আর একটা পার্ট আসবে আমাদের 3x মাইনাস 2, তাই তো, এটা ইকুয়ালিটি আসবে 0। তো এখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু 3 অবভিয়াসলি, অ্যান্ড অ্যানাদার ওয়ে উই ক্যান সে দ্যাট x, দেখো 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো x ইকুয়ালস টু আসবে কি বলো তো 2/3। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসছে, দেখো একটা আসছে 3। তো 3 কোথায় আছে লক্ষ্য করো, দুটো অপশন আছে। অবশ্যই অপশন এলিমিনেশনে কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায়, এখানেও আছে এখানেও আছে। আর এখানে দেখো এক্স এর আরেকটা মান আছে 2/3, দেখো 2/3 এখানে আছে। অবভিয়াসলি ইউ ক্যান সে দ্য অ্যান্সার ইজ সি। বুঝতে পারছো তো? তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি করবে, দেখো এফএক্স আর জিএক্স বলছে কি এরা সমান, তাহলে এফএক্স ইকুয়ালস টু জিএক্স লিখবো। এখান থেকে কি করবো বলো তো, সমাধান করবো এবং এক্স এর মান বের করবো, যেখানে অপশন মিলবে সেটা আমরা রাইট করে দেবো। একদম সিম্পল রিল্যাক্স ম্যাথমেটিক্স। চলো নেক্সট অঙ্ক করবো এবার আমরা। দেখো নেক্সট অঙ্ক, fx ইকুয়ালস টু x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার হলে f এর প্রসার হয়। তো পরীক্ষায় প্রসার বা রেঞ্জের অঙ্ক কিন্তু খুব দেয়। তো আমরা প্রসার বা রেঞ্জের একটা সুন্দর রিভিশন বা নিয়মটা ভালো করে শিখে নেব। যদি এই ধরনের কোনো অঙ্ক আসে আমরা কিন্তু এই নিয়মে খুব সহজে সলভ করতে পারবো। ওকে, তো প্রথমতই দেখো x স্কোয়ার যে পার্টটা আছে, এই x স্কোয়ারের মান আমরা অবভিয়াসলি 0 থেকে বড় বলতে পারি, তাই না? আর এটার মান ছোট হবে কার থেকে, 1-এর থেকে, এবং তার সঙ্গে একটা x স্কোয়ার যুক্ত করে দিলাম। এবার লক্ষ্য করে দেখো এই যে প্যাটার্নটা ছিল আমাদের, এই প্যাটার্ন আনতে হবে। দেখো এই প্যাটার্ন কিন্তু এখানে চলে আসছে, 1 প্লাস x স্কোয়ার আছে। তো এখান থেকে আমরা কি করব, দেখো প্রথমতই এই যে 0টা আছে যা আছে সেমি লিখে দেবো, x স্কোয়ার লিখবো, আর এই যে দেখো 1 প্লাস x স্কোয়ার আছে এটা ডিভাইডেড বাই করে দেবো। কেন করব, কারণ কোশ্চিনটা একটু দেখলে পারে কিন্তু তোমার টোটাল থট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কিন্তু x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার রয়েছে, তো সেই পার্টটা কিন্তু আমি এখানে নিয়ে চলে এলাম, তাই না? তো রেঞ্জের অঙ্ক খুবই সিম্পল, অত ভয় পাওয়ার কিছু নাই, একদম সিম্পল এবং বিন্দাস। তুমি নিয়মটা দেখো, এই ধরনের যদি আসে বিন্দাসভাবে নামিয়ে দেবে। দেখো 2016-তে এসছে, আর রেঞ্জ বা প্রসারের অঙ্ক কিন্তু থাকে পরীক্ষায়। তো আমাদের এখানে চিন্তা করো,
যে গ্রেটার দেন 0, তাহলে আমরা অপশন কোনটা রাইট করব, তাই না? তো দেখো গ্রেটার দেন 0 অর্থাৎ এখানে যদি বলি যে ক্লোজ ইন্টারভেল, সেটা কি হচ্ছে বলো তো? ক্লোজ ইন্টারভেল যেটা সেটা হচ্ছে 0। ইকুয়াল টু থাকলে অবশ্যই ক্লোজ ইন্টারভেল চিন্তা করতে হবে। এবার ক্লোজ মানে কি? দেখো সিম্পল ক্লোজ ইন্টারভেল মানে হচ্ছে তোমরা একটা বিএসসি ম্যাথমেটিক্সে অ্যানালাইসিস পার্টগুলোতে রিঅ্যানালাইসিস, তারপরে কন্টিনিউটি, সিকোয়েন্স সিরিজ, এগুলো খুব ভালো পাবে। দেখো এখানে যখনই ইকুয়ালিটি থাকবে, লেস দেন ইকুয়ালিটি থাকবে, তখন সেটাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, যেটাকে আমরা ক্লোজ ইন্টারভেল বলছি, অর্থাৎ 0 রয়েছে, তাই না? আচ্ছা গেল। আর এখানে দেখো যেহেতু লেস দেন আছে, ইকুয়াল কিন্তু নেই, খেয়াল করো। চলো কালার চেঞ্জ করে দেই। দেখো এই যে পার্টটা আছে এটাতে কিন্তু ইকুয়াল নেই, এটাতে আছে শুধুমাত্র লেস, অর্থাৎ শুধুমাত্র লেস থাকলে কী করতে হবে? ওটাকে শুধুমাত্র একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ওপেন ইন্টারভেল। কনসেপ্ট ক্লিয়ার হলো? যখন ইকুয়ালিটি থাকবে তখন কী হবে? সেটা ক্লোজ হবে, মানে থার্ড ব্র্যাকেট। আর যখন কি বলো তো, যখন শুধুমাত্র কী থাকবে বলো তো? লেস দেন থাকবে বা গ্রেটার দেন থাকবে, তখন হচ্ছে সেটা কী হবে বলো তো? সেটা আমরা শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটে দেবো, যেটাকে আমরা ওপেন ইন্টারভেল বলছি। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে এখানকার অপশন কোনটা ঠিক হবে? অপশন নাম্বার বিটা হবে কিন্তু আমাদের রাইট, অর্থাৎ x² ডিভাইডেড বাই 1 + x² মান আমাদের কী হলো? যে প্রথম যে বি নাম্বার অপশন আছে 0, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে 1। এটা কি? একটা ওপেন, একটা হচ্ছে ক্লোজ ইন্টারভেলের মধ্যে। চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো তাই আছে উত্তর। নেক্সট দেখো 4 নাম্বার রয়েছে। 4 নাম্বার প্রশ্ন দেখো বলেছে এ এলিমেন্টগুলো কী বলেছে? ABC, মানে 3খানা এলিমেন্ট কিন্তু এখানে আছে। নাম্বার কাউন্টিং কিন্তু তোমরা একবার 3টে আছে। সেট থেকে বি যেখানে 2টো এলিমেন্ট আছে, দেখো সেই 2টো এলিমেন্ট কি? ডি এবং ই। সেটে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন পরীক্ষার জন্য। তাহলে প্রথমত ABC এখানে আছে 3টে, এবং বি যে সেট আছে সেটাতে এলিমেন্ট আছে কত? 2টো। সেটে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা কত? একদম সিম্পল। কেন সিম্পল? দেখো 2 × 3, 3 দুগুণে কত হয়? 6 হয়, তাই না? তো আমাদের এক্ষেত্রে 2⁶ করে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এবার কথা হচ্ছে, অর্থাৎ 2⁶ কিন্তু অ্যান্সার হবে। কিন্তু গল্পটা হচ্ছে কেন হবে? তুমি নর্মালি চিন্তা করো যে এর যে এলিমেন্ট, এর এলিমেন্ট কী আছে? ABC, 3টা এলিমেন্ট আছে, রাইট? আর বি এর যে এলিমেন্ট সেটা কিন্তু 2টো, অর্থাৎ ডি এবং ই রয়েছে। তাহলে এদের অর্ডার পেয়ার কিন্তু আমাদের চিন্তা করতে হবে, এদের অর্ডার পেয়ারের সংখ্যাটা কী হবে? তো অবশ্যই ডিটারমিনেন্ট আমরা এ, এবং তার সঙ্গে কিন্তু আমরা বলতে পারি যে বি এর যে এলিমেন্ট আছে সেটাকে কিন্তু আমরা কাউন্টিং করব। অর্থাৎ এখানে বলতে পারি 3 × 2, মানে পজিটিভটাকে আমার নিতে হবে। তো এটা কিন্তু আলটিমেটলি আমাদের কত আসছে? 6 আসছে, অর্থাৎ অ্যান্সার। এবার দেখো এই যে প্রতিটি অর্ডার পেয়ার রয়েছে যেখানে, এখানে রিলেশন আমরা আজ বলবো যে রিলেশন থাকবে, অর্থাৎ সম্পর্ক থাকবে। হ্যাঁ, এটা তুমি সবসময় বলতে পারো না, কোনো সময় নাও থাকতে পারে, আবার কোনো সময় থাকতেও পারে, তাই না? এটা কিন্তু আমরা রিলেশনের বিভিন্ন রকম কন্ডিশন যখন পড়ি তখন কিন্তু বলি যে কখনো রিলেশন থাকছে, কখনো রিলেশন থাকছে না। তো এই ক্ষেত্রে যদি বলি যে মোট রিলেশনের সংখ্যা কত, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে সংখ্যাটা আছে অর্থাৎ 2, এই 2 এর উপর কী করতে হবে? এই যে মাল্টিপ্লিকেশন যে ফর্ম আছে, এই মাল্টিপ্লিকেশনের ফর্মটা আমরা লিখবো যে 6, অর্থাৎ বলতে পারি যে 2⁻, এই যে দেখো এখানে আমি এ আর বি এর যে মাল্টিপ্লিকেশন দেখাই দিলাম যে কীভাবে এটা আসছে 6, এটা কিন্তু এইভাবে আমাদের বের করতে হবে, তাই না? তাহলে 3 × 2 = 2⁻6, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, এবার আমরা বলতে পারি না যে সবসময় রিলেশন থাকবে, কোনো সময় নাও থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অর্ডার পেয়ারের সংখ্যা কিন্তু আমাদের 6টাই হচ্ছে, অর্থাৎ 2⁻6 কিন্তু হচ্ছে। একদম কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের পরীক্ষার জন্য কি করব আমরা? পরীক্ষা তো আমাদের সুন্দরভাবে ব্যাখ্যা তো চাইবে না, কিন্তু আমাদের অ্যান্সারটা তো করতে হবে। তো দেখো এখানে এতে কটা সংখ্যা আছে? 3টা, বিতে আছে 2টো, 3 আর 2 গুণ করে দেবে এবং 2⁻এর উপর সেটা লিখে দেবে, অর্থাৎ 2⁻6 হয়ে যাবে। একদম অঙ্ক রেডি হয়ে গেল। চলে আসছি নেক্সট প্রশ্নতে। দেখো 5 নম্বর প্রশ্ন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন। দেখো ইনভার্সের অঙ্ক বলছে কি যে সেক ইনভার্স x = কোসেক ইনভার্স y হয়, তাহলে এবারে cos ইনভার্স 1/x + cos ইনভার্স 1/y এর মান কত হবে? জাস্ট উল্টা দিক দিয়ে চিন্তা করো, উল্টা দিক দিয়ে চিন্তা করলে এটা কী হবে? ফর্মুলায় পড়ে যাবে, লিখে দেবো আমরা π/2, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে। উল্টা দিক দিয়ে লেখা মানে দেখো অঙ্কটাই সিম্পলভাবে জাস্ট উল্টা দিক দিয়ে ব্যাখ্যা। কীরকম? দেখো সেক ইনভার্স x, এই যে পার্টটা রয়েছে আমরা যেটা লিখি, দেখো উল্টা দিক দিয়ে আমরা চিন্তা করব। তো দেখো এটা সেক ইনভার্স x আছে, কোসেক ইনভার্স y আছে। তো নর্মালি আমরা এই পার্টটা করতে পারি, দেখো cos ইনভার্স 1/x প্লাস লিখবো কি? দেখো cos ইনভার্স 1/y। এটাকে আমরা লিখতে পারি কি বলো তো? আমরা লিখবো হচ্ছে সেক ইনভার্স x, আর এটাকে লিখবো কি বলো তো? এটাকে লিখবো হচ্ছে সেক ইনভার্স y। এটা তো লেখাই যায়, কারণ এই যে দেখো cos ইনভার্স 1/y, এটাকে আমরা কি লিখতে পারি? সেক ইনভার্স y লিখতে পারি, তাই না? আচ্ছা, এই যে পার্টটা রয়েছে, তো এখানে একটা কন্ডিশন বলে দিচ্ছে, খুব সুন্দর কন্ডিশন, যে সেক ইনভার্স x কি বলছে? যে cos ইনভার্স y, অর্থাৎ এই দুটো কিন্তু ইকুয়াল। যেহেতু ইকুয়াল বলে দিল, তাহলে আমরা এখানে বলতে পারি যে
এই মানের জায়গায় আমরা একটা রিপ্লেসও করতে পারি, তাই না? তাহলে এখানে আমরা কোসেক ইনভার্স ওয়াই লিখতেই পারি, তাই না? আমরা রিপ্লেস করতে পারি এইভাবে। তো রিপ্লেস করলে পারে আমাদের এই দেখো টোটাল একটা ফর্মেশন চলে আসে। এই ফর্মেশন আমরা এটার মান কী পাবো? সূত্রতে বলছি এটার মান হচ্ছে π/2। তো আমাদের সূত্রটাই কিন্তু আমরা জাস্ট একটু এখানে অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া হলো, দেওয়ার পরে আমাদের কিন্তু একটা নতুন একটা প্যাটার্ন বানিয়ে দেওয়া হলো। তো এটাও কিন্তু খেয়াল করতে লাগবে, তাই না? তো ইনভার্সের টোটাল প্রপার্টিগুলো ভালো করে একবার দেখে নেবে। তো অপশন নাম্বার ডি ইজ দ্য পারফেক্ট অ্যান্সার কিন্তু, অর্থাৎ এখানে π/2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসছি নেক্সট প্রশ্নতে, দেখো উত্তর তাই আছে। 6 নম্বর ট্যান, তারপর দেখো ফার্স্ট ব্র্যাকেটে বলছে 2 tan ইনভার্স 1/5 এর মান কত হবে। তো আমরা tan 2 থিটার কিন্তু ফর্মুলা জানি, তো আমরা সেই ফর্মুলাতে আমরা কী লিখি যে 2 tan থিটা ডিভাইডেড বাই কী লিখি আমরা 1 - tan স্কোয়ার থিটা। তো সূত্রটা কী বলো তো? tan 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 - tan স্কোয়ার থিটা। তো এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ইউজ করব। তো এখানে ইনভার্স প্রপার্টি আছে, যা থাকে থাকুক গা। তো এখানে লক্ষ্য করো এই যে টোটাল পার্টটাকে আমরা কিন্তু 2 থিটা ধরতে পারি। কনসেপ্ট ক্লিয়ার হলো? 2 থিটা ধরলাম। তো 2 থিটা ধরলে কি আমাদের এই ফর্মুলাটা আসবে। তো এই ফর্মুলা এলে পারে চলো একবারেই বসিয়ে দেবো। আমরা লিখবো কী বলো তো? tan ইনভার্স, তারপরে কি লিখবো 2.1/5 এটা লিখলাম। আর নিচের যে পার্টটা আসবে দেখো নিচে আসবে কি, আমাদের কী ছিল 1 ছিল, তাই না? 1 ছিল 1 - tan স্কোয়ার থিটা ছিল। তাহলে আমরা এখানে লিখবো কী লিখবো দেখো 1 মাইনাস, তো এখানে মান বসিয়ে দিলে 1/5 এর আমাদের কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তো এই গেল সলিউশন। অর্থাৎ মেন কিন্তু এই যে এই ফর্মুলাটা, হ্যাঁ, tan 2 থিটা যেটা আছে সেটা কি 2 tan থিটা ডিভাইড বাই 1 - tan স্কোয়ার থিটা। তো এটাকে আমরা যদি সলিউশন করি তো প্রথমতই আমাদের দেখো এখানে আসবে tan ইনভার্স দিয়ে লিখবো। তো ব্র্যাকেটের মধ্যে লিখবো tan ইনভার্স, তারপরে কী লিখবো দেখো 2/5 মাল্টিপল সাইন অফ 25/24। তো ক্যালকুলেশন করলে আমাদের টোটালটা যদি ক্যালকুলেশন করি তো tan ইনভার্স এই যে ব্যাপারটা রয়েছে, তো দেখো এই যে tan রয়েছে এটা কিন্তু tan, হ্যাঁ, tan ইনভার্স না, এই tan আর এই tan ইনভার্স এটা কেটে যাবে। তো আর এই যে বাকি যে পোর্শনটা আছে অর্থাৎ এই পোর্শনটা শুধুমাত্র আমরা মাল্টিপ্লিকেশন করে দেবো। দেখো 5 কাটবে অর্থাৎ একটা 5 থাকবে, এখানে 12 থাকবে। তাহলে আমাদের উপরে থাকছে কত? উপরে থাকছে হচ্ছে কি একটা 5 থাকছে আর নিচে থাকছে কত? 12। অপশন নাম্বার কোনটা রাইট? এখানে দেখো অপশন নাম্বার বিতে রয়েছে দেখো 5/12, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। এরপরে 7 নম্বর প্রশ্ন, সেক ইনভার্স 1/2 প্লাস কোসেক ইনভার্স 1/2 এর মান কত? দেখো এটা কিন্তু এ নাম্বার অপশন π/2 হবে। কীভাবে? সেক ইনভার্স এটাকে আমাদের ট্রান্সফার করতে হবে 1/2 প্লাস কোসেক ইনভার্স যেটা রয়েছে সেই 1/2টাকে আমাদের ট্রান্সফার করে লিখতে হবে। তো দেখো সেক ইনভার্সকে যদি আমরা উল্টিয়ে দেই এটা কী হবে বলো তো? কস ইনভার্স হবে, তাই তো? আমরা কি জানি যে কস যেটা হয় সেটা কি 1/sec হয়, তাই কি না? তো আমরা লিখতে পারি যে কস ইনভার্স এই যে 1/2 আছে এটা 2 হয়ে গেল। আর এদিকে দেখো কোসেক যেটা আছে সেটা সাইন ইনভার্সে ট্রান্সফার করলাম, তো সাইন ইনভার্স আমরা এখানে 2 লিখবো। এইবার গল্পটা হচ্ছে আমরা কি জানি যে কস ইনভার্স এ আর সাইন ইনভার্স এ এটা কি একটা ফর্মুলা, সেই ফর্মুলাতে কি বলে? এর মান কী হয়? π/2, অর্থাৎ কস ইনভার্স 2 প্লাস সাইন ইনভার্স 2 এর মান কী হবে? এটা হয়ে যাবে π/2, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার। কীভাবে হয়? এই দেখো কস ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স এ, তোমরা ইনভার্সের প্রপার্টিতে জানো এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় π/2। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে সঠিক উত্তর হলো এ নাম্বার অপশন। চলে আসছি নেক্সট প্রশ্ন নাম্বার দেখো 8 রয়েছে। এখানে বলেছে 3x 2, তারপর আছে দেখো 7 4 আছে, এটা ইকুয়ালস টু এর মান কত হচ্ছে 10 হলে x এর মান কত? এটা সিম্পল ক্যালকুলেশন একেবারে। তো দেখো এক্ষেত্রে প্রথমত আমরা চলো ডাইরেক্ট করি, এটাতে কি হচ্ছে? তো যদি আমরা করি পাচ্ছি কি দেখো 3x এর সাথে আমরা 4 গুণ করবো, তাহলে কী হবে? 3 4 12x, রাইট? আর এদিকে দেখো 7, তার সঙ্গে দেখো 2 গুণ হবে, 7 2 14 হবে, এটা -14 হয়ে গেলো। এটার মান কত আছে? 10। বাদিয়ে লিখবো দেখো 12x সমান কি লিখবো দেখো 10 প্লাস লিখবো 14 সমান কত হবে? 24, রাইট? এবার দেখো x সমান হবে 24/12, কাটাকাটি করো, গ্যাচাং হয়ে গেল 2, অর্থাৎ x এর মান কিন্তু আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু 2। কনসেপ্ট ক্লিয়ার হলো? চলে আসছে নেক্সট প্রশ্ন 8 নম্বরের পরে 9 নম্বর প্রশ্ন। যদি 2 তারপরে দেখো x রয়েছে, x তারপরে রয়েছে 2, অর্থাৎ এই ডিটারমিনেন্টের মধ্যে এই ফর্মটা আছে হয়, তবে x এর মান হবে, এটাও একটা সিম্পল ম্যাথামেটিক্স। চলো আমরা করি। দেখো প্রথমত এই 2 গুণ করলে কত হবে? 4, তারপরে এই x গুণ করলে কী হবে? দেখো x স্কোয়ার হবে, এটা সমান আছে 0, দ্যাটস ইমপ্লাই x স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? 4। তো 4 মানে কি 2 স্কোয়ার, দ্যাটস আমরা বলতে পারি দেখো এই পার্টটা সমান আমরা লিখতে পারি কি দেখো এখানে আমরা লিখবো যে x সমান হবে +-2, অর্থাৎ আমাদের কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে পারফেক্ট অ্যান্সার। চলে আসছি নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর আছে যে x এর মান কত হবে যখন
ওয়ান মাইনাস এক্স, তারপরে দেখো 2, তারপরে এক্স 3 আছে, তারপরে দেখো 3 এক্স মাইনাস 2, আর এদিকে আছে দেখো এক্স, তারপরে আছে -1। এটা আমাদের দুই দিকের ইকুয়ালিটি নিয়ে আসি, তাহলে আমাদের খুব সিম্পলভাবে হয়ে যাবে। তো দেখো আমরা যদি এই পার্টটা করি, চলো এখানে আমরা ভাঙি, তাহলে এই পার্টের সাথে এই পার্টের গুণ, অর্থাৎ 3 × 1 মাইনাস এক্স, রাইট। আর এইদিকে লক্ষ্য করো, এখানে থাকবে কি মাইনাস দিয়ে 2 এর সাথে এটার গুণ হবে, অর্থাৎ -2x। আর এইদিকে যে পার্টটা আছে দেখো 3 এর সাথে এই -1 এর গুণ, অর্থাৎ -3, আর সূত্রতে মাইনাস হয়। তারপরে দেখো এখানে হবে x × x - 2। এই তো আমরা করলাম। অবশ্যই পরীক্ষার আগে কিন্তু মোটিভেটেড থাকতে হবে, তাই না? ওকে, তারপরে দেখো আমরা করবো, এখানে দেখো 3 লিখবো, তারপরে লিখবো 3x, তারপরে এদিকে লিখবো দেখো আমরা কি লিখবো 2x, আর এদিকে হবে -3 - x² প্লাস লিখবো কি বলো তো 2x। তো এবার আমরা করব টোটালটাকে, দেখো এই x² এদিকে নিয়ে আসলাম, তাহলে x² হয়ে গেল। আর এদিকে 3 আর 2 5, অর্থাৎ -5x, তার থেকে আবার একটা 2x কাটতে দেবো, অর্থাৎ এদিকে চলে আসবে, এদিকে আসলে হয়ে যাবে কি -2x হবে। আর এদিকে দেখো 3 আছে, 3 লিখবো +3, আর এই 3টা এদিকে গেলে পরে কী যাবে +3 হয়ে গেল, দ্যাটস ইকুয়ালিটি 0। আচ্ছা, এরপরে আমরা কি করব, দেখো এখানে আমাদের x² থাকছে -7x, তারপরে থাকছে কত 6 = 0। মিডল টার্মে ভাঙো, মিডল টার্মে ভাঙলে দেখো হবে এখানে হবে দেখো x², এদিকে আসবে কি 6x - x প্লাস থাকবে কি 6 = 0। এটার সমান সমান আমরা লিখতে পারি কীরকম x × x - 6, আর একটা পার্ট থেকে যাবে কি আমাদের, দেখো এখানে থাকবে মাইনাস কমন হলে পরে, তাহলে দেখো আমাদের এই যে পার্ট পোর্শনটা আছে, আমরা এখানে ফ্যাক্টরিয়াল কীভাবে লিখতে পাচ্ছি, একটা হচ্ছে কি x - 1, আর একটা হচ্ছে কি দেখো x - 6, অর্থাৎ x = একটা 1 আসবে, আর একটা আসবে x = 6, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ পারফেক্ট অ্যান্সার বা কারেক্ট অ্যান্সার বলতে পারি। 11 নম্বর প্রশ্ন দেখো বলেছে, এ একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং x এমন একটি বাস্তব সংখ্যা যে ডিটারমিনেন্ট অফ x বলছে দেখো মডুলাস অফ a ডিটারমিনেন্ট অফ a, তাহলে x এর মান কি হবে? দেখো এখানে ডেট ভ্যালু x এ আছে, তাই না? এটাকে যদি আমরা ভাঙি অর্থাৎ বের করি, তাহলে আমাদের যেহেতু 3 কম, অর্থাৎ 3 × 3 ম্যাট্রিক্স, ভালো করে বুঝবা কিন্তু 3 × 3 ম্যাট্রিক্স, তাহলে আমাদের এই যে এক্সটা আছে সেটা কী হবে x³ আকারে বেরোবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এর সঙ্গে কী হবে ডেট অফ a বা ডিটারমিনেন্ট অফ a, এটাই কষ্ট আমরা কি লিখতে পারি, দেখো এখানে এই সাইডে দেওয়া আছে কি মডুলাস ফর্মে আছে, তাই লিখবো মডুলাস ফর্ম, এখানে লিখবো ডেট অফ a। আচ্ছা, এরপরের পোর্শনটা কি, দেখো যেহেতু নন সিঙ্গুলার, ভালো করে বুঝবা, দেখো নট ইকুয়ালস টু নন সিঙ্গুলার মানে কি, যার ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে 0 হবে না, মনে রাখবা যে এর ক্ষেত্রে কিন্তু 0 হবে না। সিঙ্গুলার বললে 0 হবে, আর নন সিঙ্গুলার বললে কী হবে 0 হবে না, অর্থাৎ ডেট ভ্যালুটা কিন্তু তার 0 না। তাহলে অবভিয়াসলি আমরা এক্ষেত্রে বলতে পারি যে এই যে পোর্শনটা, এই যে দেখো ডেট যেটা আছে ডেট অফ এ, এটা তো 0 হচ্ছে না, তাহলে এখানে পড়ে থাকলে এটা থাকবে, তাই না? আর এটা পড়ে থাকছে, তাই কি না? তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে আমরা লিখবো দেখো যেহেতু ডেট অফ এ নট ইকুয়ালস টু কী হবে 0 হবে, মানে ডেট অফ বলতে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে আমাদের থাকছে কি x³ = থাকছে দেখো x হচ্ছে ডিটারমিনেন্টের সাইনের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার? এইবার অবভিয়াসলি আমরা এখান থেকে বলতে পারি কি বলতে পারি, দেখো এই যে যদি x পার্টটা এদিকে নিয়ে আসে, তাহলে আমরা বলতে পারি যে x হচ্ছে কি এই xটা কিন্তু > 0 আমরা ধরতে পারি, অর্থাৎ 0 হতে পারে বা 0 থেকে বড় হতে পারে, কী হবে সেটা কিন্তু আমরা কনসেপ্ট এই ক্ষেত্রে কিন্তু আমরা কনফার্ম কিন্তু বলতে পারবো না, কারণ সলিউশনের মধ্যে দেখতে হবে। তো আমরা কনসেপচুয়ালি এই ক্ষেত্রে লিখবো যে x > 0। এবার x³ = আমরা কি লিখলাম এটা, আবার এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এই কনসেপ্টের থেকে যে আমরা পাচ্ছি, তো এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে x এর মান হয়তো 0 হবে। আর এটাকে যদি সলিউশন করি তাহলে কী আছে, দেখো x কাটলে শুধুমাত্র x² = 1, তো এই ক্ষেত্রে আমাদের কী আসছে বলো তো x এর মান কিন্তু আর একটা 1 চলে আসছে, অর্থাৎ x এর মান 0 হবে এবং x = 1 হবে। কখন? যখন এই কন্ডিশনটা আমরা জুড়ে দিচ্ছি। আবার দেখো আমরা যদি ডিটারমিনেন্টের এই দেখো এই যে যেহেতু ডিটারমিনেন্ট অফ x আছে, দেখো কী বলি মডুলাস অফ x আছে, সেটা কী হতে পারে -x হতে পারে, রাইট? আবার কিন্তু +x হতে পারে। এখন আমরা যদি -xটা কনসিডার করি, -x কখন কনসিডার করবো, যখন x < 0 হবে, তখনই কিন্তু এটা মাইনাস আমাদের চিন্তা করতে হবে। এর আগেরটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু বলছিলাম, তার জন্য আমরা প্লাস ফর্মটা নিয়েছিলাম। তো আমাদের এবার মাইনাস চিন্তা, তাহলে আমাদের আলটিমেটলি কী থাকছে, দেখো x³ = থাকছে কি -x, রাইট? যখন হচ্ছে কি আমাদের এই যে এই কন্ডিশনটা x < 0, তো এখান থেকে আমরা বলবো যে এই যে x² প্লাস আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কী থাকছে এদিকে x² + 1 = 0, রাইট? করলে পারে সলিউশন করলে পারে। তো এখান থেকে আমরা বলতে পারি যে এর কোনো বাস্তব যখন এরকম কন্ডিশনটা পাবো, তো আমরা ইমাজিনারি নাম্বার কিন্তু পড়েছি সেকেন্ড সেমিস্টারে, তো সেখানে আমরা ইমাজিনারি নাম্বার থেকে কিন্তু পড়েছিলাম যে x² এর মান যদি -1 হয় তাহলে x কী হবে +- i হবে, i বলতে ইমাজিনারি নাম্বার √(-1) মনে পড়ছে?
তো এখান থেকে আমরা বলতে পারি কীরকম যে এক্স এর কোনো বাস্তব ভ্যালু পাচ্ছি না, অর্থাৎ নট রিয়াল ভ্যালু, তাই তো। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা পাচ্ছি না, তাহলে এইটাকে কিন্তু এক কথা বলতে গেলে ম্যাথমেটিক্যালি ভাষায় এটা কিন্তু আমরা এক্ষেত্রে আর গ্রহণ করছি না। কেন? এর মান কিন্তু ইমাজিনারি নাম্বার চলে আসছে। একদম পুরো কনসেপ্ট বুঝিয়ে দিলাম। সবাই কী করে এই ক্ষেত্রে ডাইরেক্ট 0,1 অথবা দিয়ে চলে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে, কিন্তু এর পিছনে একটা সুন্দর লজিক আছে, সেই লজিকটা কিন্তু আমরা বুঝে গেলাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে এর জন্য কিন্তু আমরা এই যে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস আমরা কিন্তু গ্রহণ করতে পারছি না ইমাজিনারি নাম্বার দিয়ে, যেহেতু আমাদের কিন্তু এখানে দেখো কোশ্চেনে বলছে বাস্তব অর্থাৎ রিয়েল। এই দেখো এই যে পোর্শনে কোশ্চেনে বলা আছে বাস্তব, খুব তাড়াহুড়া করবা না, কোশ্চেন ভালো করে পরীক্ষায় বুঝবে। দেখো বাস্তব বলছে, তাই না? তার জন্য আমাদেরকে এই ক্ষেত্রে একমাত্র অপশন কোনটা হলো, দেখো এই যে এইটার কথা বলছি। দেখো এখানে আমরা একটা মান পেলাম, এক্স এর মান 1 আর এক্স এর মান 0, অর্থাৎ এই নাম্বার অপশন কিন্তু পারফেক্ট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার কনসেপ্ট? চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন যেরকম 1 আছে, যাই হোক 12 নম্বর, যদি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে তবে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সের মান হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব কিন্তু আসে প্রশ্নটা। দেখো এক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, এটা ডাইরেক্ট আমরা বলে দেবো কি বলতো, এটা ডাইরেক্ট হবে যে এটা সি নাম্বার অপশন। এবার কথা হচ্ছে সি নাম্বার কেন হবে? দেখো এ ডট এ ইনভার্স যদি করি, তাহলে কোনো একটা সংখ্যাকে যদি তার ইনভার্স দিয়ে গুণ করি, সেটা কি হয়? আলটিমেটলি আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে 1 হয়ে যাবে, তাই না? 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে 1 হয়ে যাচ্ছে। এবার ডেড ভ্যালু অফ, আমরা যদি বলি যে এ ইনভার্স, তাহলে আমাদের কি থাকছে এখানে থাকবে কি আলটিমেটলি আমরা বলতে পারি কীরকম, এটা কি ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ 1, তো এটার মান কি 1ই হবে। এবার দেখো এই যে ডেড ভ্যালু অফ এ ইনভার্স, এখান থেকে আমরা কি জানি ডিটারমিনেন্টের একটা ফর্মুলা আছে, কি আছে বলো তো? ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ বি, তাই না? তাহলে ওই ফর্মুলা থেকে আমরা লিখবো যে ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ বি, এই কী বলবো, বি বলতে এখানে এ ইনভার্স হয়ে যাবে। বুঝতে পারছো তো? তাহলে এটা সমান সমান কী হয়ে যাবে 1, এটা আমাদের এখানে লিখলাম। এইবার আলটিমেটলি ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সটাকে যদি আমরা এসে রেখে দিই, তাহলে এই যে পার্টটা আছে, দেখো এই যে পার্ট আছে, তাহলে এটা ওইদিকে চলে যাবে, ওইদিকে চলে গেলে কী হবে 1 বাই ডেড ভ্যালু অফ এ, তাই না? অর্থাৎ এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, এখানে লিখে দিই বুঝে যাবে ভালো, তাহলে 1 বাই ডেড ভ্যালু অফ এ পাচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে কিন্তু অপশন নাম্বার সি কিন্তু হচ্ছে রাইট। আর পরীক্ষার হলে যদি টাইম কম থাকে তাহলে পরে এটা তো মনেই থেকে যাবে, আর ইনভার্স প্রপার্টিতে আমরা এরকম লাগাইতে পারি, তাই না? তাহলে হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো 13 নম্বর, এ একটি 3x3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে অ্যাডজয়েন্ট অফ এর মান কত হবে? দেখো এক্ষেত্রে উত্তর হবে এ নাম্বার। দেখো মডুলাস অফ এ স্কোয়ার, মড ভ্যালু অফ এ স্কোয়ার। কেন হয়? দেখো এক্ষেত্রে চিন্তা করো যে 3x3 ম্যাট্রিক্স, তাহলে পরে আমরা বলতে পারি এন এর মান কত 3। এবার এর পিছনে একটা লজিক বা একটা সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করে এটা সলভ করতে পারি। প্রথমত আমরা জানি যে এ অ্যাডজয়েন্ট অফ এ যদি বলি, অ্যাডজয়েন্ট অফ এ কী হয়? দেখো মডুলাস অফ অ্যাডজয়েন্ট অফ এ কস্ট আমরা ফর্মুলাতে কী বলি, যেটা হচ্ছে মডুলাস অফ এ টু দি পাওয়ার n-1। এবার এন এর মান কত? এন এর মান তো আছে 3, তাহলে লিখে দাও এন এর মানের জায়গায় 3 মাইনাস লেখো এ 1, তাহলে কী হবে? দেখো এ স্কোয়ার হয়ে যাবে। এর জন্য বললাম যে উত্তরটা কী হবে, এটা, অর্থাৎ মডুলাস অফ এ স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আসছে এখন যদি ধরো সাপোজ 3 কমেন্ট বদলে যদি 4x4 হয়, ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, যদি 4x4 হয় তখন কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নে। দেখো এটাও কিন্তু কী বলবো প্রিভিয়াস ইয়ারের। তাহলে চলে আসছে 14 নম্বর, একটি বর্গ ম্যাট্রিক্স এরূপ যে এ স্কোয়ার ইকুয়ালস টু এ, তবে কি বলছে দেখো আই প্লাস এ এর কিউব মাইনাস 7 এর মান হবে। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা খুব দেয়। একটা আমাদের এরকম বলে দেবে বর্গ ম্যাট্রিক্স, তারপরে এরকম একটা ফর্ম দেবে এবং সেটাকে সলভ করতে হবে। হ্যাঁ, এখানে আই প্লাস 1 এর কিউব আছে, ঠিক আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা একটু ডিফারেন্সও দিতে পারে। সম্ভবত প্রশ্নটা 2016-তে এসছে সম্ভবত, যাই হোক 2016-তে সম্ভবত এইচএসে সম্ভবত এসছিল। দেখো এই ক্ষেত্রে আবার বলছি, এই কনসেপ্টটা কিন্তু খুব দরকার আমাদের। এর উপর বেস করে কিন্তু এই ডিজিটগুলো চেঞ্জ করে অনেক সময় অনেক রকম আকার দেবে এবং সেগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে। তো এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমাদের এ নাম্বার অপশন হবে, অর্থাৎ আই। এবার কীভাবে তুমি চিন্তা করো, দেখো আই প্লাস আই বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর কিউব মাইনাস 7a। আচ্ছা আই বলতে কীরকম, এই যে দেখো এটা হতে পারে, এটা একটা আইয়ের ফর্মে আমরা ম্যাট্রিক্স লিখতে পারি, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট। এই দেখো আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে, এটা হচ্ছে আই। বুঝতে পারছো? এবার আমরা বাকি প্রশ্নটা, তো এটার যদি সূত্র ভাঙি তো আমাদের ওই যে এ প্লাস বি হোল কিউব আছে না, ওর সূত্র যদি ভাঙি তাহলে আমাদের সূত্রটা ভেঙে দেখো এরকম একটা ফর্ম আসবে, সেটা হচ্ছে আই কিউব আসবে প্লাস আসবে দেখো 3i স্কোয়ার, একদম সোজা অঙ্ক। তারপরে 3i এ স্কোয়ার আসবে, আর তারপরে আসবে কি পোর্শনে এ কিউব আসবে, তারপরে মাইনাস আসবে 7a। ওকে, এবার এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পরে দেখো আই প্লাস হবে 3, দেখো আইকে 1000টা আই করো, ও আই হবে। তো এটার পর আমরা কি পাচ্ছি, তারপর থাকছে দেখো পাচ্ছ হচ্ছে 3i প্লাস দেখো বলছে যে এ কিউব, তারপরে কী আসবে দেখো মাইনাস 7a।
এই যে পার্টটা আছে এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো আমরা এখানে পাবো এরকম একটা ফরমেশন, এটা হচ্ছে আই প্লাস এ স্কোয়ার, তুমি করে নাও খাতাতে, হ্যাঁ অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো এটা মাইনাস এটা হবে, এটাকে আবার আমরা ক্যালকুলেশন করব, এটা করলে কি আসবে দেখো, আমরা প্রথমত লিখবো আই প্লাস আই ডট এ মাইনাস লিখবো হচ্ছে এ, তাহলে এখান থেকে থাকছে আমাদের আই প্লাস এ স্কোয়ার মাইনাস এ। আচ্ছা এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করে যে এখানে একটা কন্ডিশন বলছে যে এ স্কোয়ার ইকুয়ালস টু এ, তাহলে আমরা এখানে সেটা পুট করে দেবো বা অ্যাপ্লাই করবো। তো আই প্লাস আই মাইনাস এ মাইনাস এ, কেন এই যে এই ফর্মটা দেখো এটাতে আমরা এটা কন্ডিশনাল এখানে হোল্ড করাইলাম, তাহলে এটা কেটে গেলে আমাদের শুধুমাত্র একটা আই থাকবে, তার জন্য বললাম যে এটার অ্যান্সার কিন্তু হবে আই। তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যদি আই হবে তার কোনো কথা নাই, সেক্ষেত্রে ডিজিট চেঞ্জ করলে হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে অ্যান্সার। চলে আসছে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিএসসি ম্যাথমেটিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট, উচ্চ ক্লাসে হ্যাঁ ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আছে। তো নেক্সট চলে আসছে দেখো পরের প্রশ্নতে 15 নম্বর, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স মানে স্কোয়ার ম্যাট্রিক্স হয় তবে এ প্লাস এ ট্রান্সপোজ, যেখানে এ ট্রান্সপোজ হলো এর পরিবর্তন ম্যাট্রিক্স অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো দেখো এই ক্ষেত্রে দেখো কী বলছে যে এ প্লাস এ ট্রান্সপোজ, কী বলছে যে যেখানে এ ট্রান্সপোজ হলো এর পরিবর্তন ম্যাট্রিক্স, তো এরকম কন্ডিশন হলে সেটা কী হয়, অবশ্যই সেটা সিমেট্রিক হয়, অর্থাৎ সেটা কী হবে প্রতিসম ম্যাট্রিক্স হবে। অর্থাৎ যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় আর কি বলছে এ প্লাস এ ট্রান্সপোজ, এটার ক্ষেত্রে কী বলছে যে এটা কী হবে, দেখো এ হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, তবে এ প্লাস এ ট্রান্সপোজটা অবশ্যই কিন্তু সিমেট্রিক, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স হবে। ওকে চলে আসছে দেখো প্রতিসম ম্যাট্রিক্স হলো। তারপর চলে আসছে দেখো 16 নম্বরে বলছে যে এ ইকুয়ালস টু আই জে 2 × 2 ম্যাট্রিক্স এবং আই জে ইকুয়ালস টু হচ্ছে আই প্লাস 2 জে হলে এ এর মান আমাদের কত সেটা বের করতে হবে। এটা অনেকভাবেই করা যাবে, চলো আমরা একদম সোজা টেকনিকে করি। তো এ আই জে এখানেই করে দিই, হ্যাঁ দেখো এখানে আমরা লিখতে পারি, তো এ আই জে বলতে আই প্লাস লিখবো হচ্ছে 2 জে, আচ্ছা 2 জে হলো, তাহলে এখানে আমরা আই এর মান ধরলাম 1 আর জে এর মানও ধরলাম 1, অর্থাৎ আই ধরো 1 ধরলাম আর জেও ধরলাম কী বলো তো 1। তো এই কন্ডিশন করে এখানে এই 11 আনলাম, এটার মান কী হবে 1 + 2 = আসবে কত 3। আবার ধরো এখানে কী করলাম আই ইকুয়ালস টু লিখলাম 2 আর জে ইকুয়ালস টু লিখলাম 1। সাপোজ যদি কনসিডার করে নিই তাহলে এ 21 মানে কি আসবে দেখো 2 + 2 আসবে, যোগ করলে কত হবে 4। আচ্ছা চলে আসলো 4, আরও আমাদের বের করতে হবে, দেখো এ 12 বের করতে হবে, চলো এ 12 বের করি। তো আয়ের মান ধরো হচ্ছে এখানে 1, জের মান ধরো হচ্ছে 2, আচ্ছা ধরলাম, তাহলে এ 12 ধরলে 1 + 4, কেন বলো তো এই যে দেখো এখানে যে 2 জে আছে না, তাহলে জেটাকে যা ধরবা তাকে কিন্তু দেখো 2 জে আছে তাহলে কিন্তু যোগ করতে হবে, তাই না, 2 দিয়ে গুণ করতে হবে। দেখো এর জন্য এই যে দেখো এই যে এই ফর্মটা কিন্তু আমরা এখানে করছি অ্যাপ্লাই, একদম সিম্পল ম্যাথমেটিক্স। তাহলে এখানে হচ্ছে কত 5 হয়ে গেল। নেক্সট আছে এ 22, তাহলে এ 22 এর মান কত হবে দেখো 2 + 4, এই যে এই ফর্মেটে বা বসাও 2 + 4 চলে আসলো, তাই না, তাহলে আমাদের এটা আসছে কত 6। তাহলে আলটিমেটলি আমরা দেখো টোটাল রিলেশনশিপটা কি পাচ্ছি, চলো কালার চেঞ্জ করে দেখাই একদম ইজিলি বুঝতে পারবে। তো প্রথমত দেখো 3 রাখতে হবে, 3 কি আছে 3 3 3, এটাতে নাই 3, এটাতে 3 নাই, যা অপশনে শেষ। তাহলে এখানে দেখো সি নাম্বারে কিন্তু 3 আছে, তার মানে এটা আপাতত এক না কন্ডিশন হলো। তারপরে দেখো বলছে যে 21 পজিশনে কত আছে 4, মানে এই যেটা হচ্ছে 21, তাই না, তাহলে দেখো 4 মিলে গেল। নেক্সট আছে কত দেখো 22 পজিশন, 22 বলতে এই পার্টটা হবে 22, এখানে আছে 6, এটা 6ও মিলে গেল, যা মিলে গেলে খুব ভালো। এবার দেখো 12 আছে, দেখো 12 এখানে আছে 5, অর্থাৎ টোটাল কন্ডিশন কিন্তু হোল্ড হয়ে গেল, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না বুঝতে পারলে একটু এগিয়ে দিয়ে দেখো, মজাও লাগবে ভালো লাগবে, পরীক্ষা রিল্যাক্স লাগবে, রিল্যাক্স থাকো, ভালো অঙ্কে রেজাল্ট করো। আমি একটা বেস্ট রেজাল্ট চাই, অবশ্যই ফুল আমি ডিমান্ড করব। প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার একদম কনসেপ্ট ক্লিয়ার করো আর এগোতে থাকো। বেস্ট অফ লাক। দেখো 17 নম্বরে বলছে যে x + 2y + 3z = 4, 2x + 3y + 4z = 5, 3x + 4y + 5z = 6, সমীকরণ 3টির সমাধান হবে। তো দেখো এই ক্ষেত্রে একদম সিম্পল কনসেপ্ট, প্রথমত আমরা এগুলো মানগুলো লিখে নিই, দেখো আসবে 1 2 3, কীভাবে আসে এই দেখো এখানে x আছে একটা তার জন্য 1 লিখলাম, এখানে y আছে 2টো তার জন্য 2 লিখলাম, এখানে দেখো z আছে 3টা তার জন্য 3 লিখলাম। এইভাবে বুঝো, পরীক্ষার আগে একদম রিল্যাক্স, অত চাপ নেওয়ার কিচ্ছু না, একদম সিম্পল ব্যাপার। এখানে 2 3 4, দেখো 2 3 4 বসে দাও, 2 3 4, একদম মজা করার পর এখানে কত ও এখানে হবে দেখো 3 আছে 3 বসাও, 4 আছে 4 বসাও, 5 আছে 5 বসাও, বাস এটাকে সলিউশন করো। দেখো সলিউশন করলে পারে আমাদের টোটাল অ্যান্সারটা কি আসবে, দেখো এটার আমরা যদি ক্যালকুলেশন করি 0 আসবে। এবং এই ক্ষেত্রে যদি আমরা বলি দেখো প্রথম পার্ট dx বলো, তারপরে যদি dy বলো, মানে সেপারেশন যে পার্টটা আছে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই পার্টগুলো যদি বলি তাহলে এই টোটাল সেপারেশন পার্টগুলো কিন্তু 0 আসতেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে সমাধান পাবো সেটা কিন্তু আলটিমেটলি ইনফিনিটি, অর্থাৎ অসংখ্য সমাধান কিন্তু এই ক্ষেত্রে আমরা পাবো। ওকে, তো সলিউশনটা অবশ্যই করো, দেখো 0 আসবে। এবং প্রত্যেকটা যেরকম dx যেটা পার্ট আছে, যেরকম ধরো dy যে পার্ট আছে, তারপরে ধরো dz যে পার্ট আছে, প্রত্যেকটা যে পার্ট আছে যে দেখো x y z এরাও কিন্তু সেপারেটলি 0 হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা বলবো যে এটা কী হবে, অসংখ্য সমাধান থাকবে। একদম সিম্পল ম্যাথমেটিক্স চলে আসে। দেখো নেক্সট 18 নম্বর, f একটি যুগ্ম অপেক্ষক এবং f'0 এর অস্তিত্ব থাকলে f'0 এর মান কত আমাদের বের করতে হবে।
তো একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে না? দেখো যুগ্ম অপেক্ষক বলছে, অত ক্রিটিক্যাল কিছুই না। দেখো যুগ্ম অপেক্ষক মানে কি, এফএক্স ইকুয়ালস টু হবে দেখো 2x, আমি ধরে নিলাম যুগ্ম, তো যুগ্ম বলতে আমি 2 ধরে নিলাম, হ্যাঁ, আর তার সঙ্গে একটা এক্স তো রাখতেই হবে, দেখো যেহেতু অপেক্ষক বলছে এক্ষেত্রে, তো এক্ষেত্রে আমরা 2x ধরলাম। এবার এফ ড্যাশ যদি আমরা করি, যদি ডিফারেন্সিয়েট করি আমাদের কি আসে, দেখো এটা আসছে 2.1 ইকুয়ালস টু আসবে কি 2, কারণ এক্সের ডিফারেন্সিয়েট 1 হচ্ছে এক্ষেত্রে। তাহলে আমাদের এখানে আমাদের দেখো একটা মান চলে আসে, দেখো আমরা এক্সের জায়গায় পুট করবো অ্যাট x equals to 0 we get the value that is called f dash 0 equals to দেখো 2 ডট, এখানে কি, এখানে দেখো 2 আছে, কোনো তো x বলে তো কিছু নাই, অর্থাৎ এক্ষেত্রে f ড্যাশ যে পার্টটা সেটা কিন্তু ফুললি ইন্ডিপেন্ডেন্ট, তাই না, x এর উপর কিন্তু ডিপেন্ডেবলই না, অর্থাৎ এর মান কিন্তু আমরা পাচ্ছি যে 2 পাচ্ছি, অর্থাৎ অপশন নাম্বার ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। চলে আসছে নেক্সট প্রশ্ন 19 নম্বর, যদি x equals to a cos t cube y equals to a sin t cube হয় তবে dy dx কত হবে? এটা খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স। দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমত এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে আমাদের কি আসবে, দেখো dx, এটা অনেকভাবে করা যায়, আমি একভাবে করলাম, দেখো এইভাবে যদি করি, দেখো dx যদি করি তাহলে কি আসবে, দেখো a আসবে, রাইট। আর দেখো cos t কিউব আছে না, cos t কিউব মানে কি হবে, দেখো এটা প্রথমত ওই sin t এর কিউব হবে ডট, দেখো সাইনের জন্য একটা মাইনাস আমরা এখানে নিয়ে আসবো, আর এখানে দেখো একটা পার্ট কিন্তু আমাদের রয়ে গেছে, এই যে টি কিউব আছে, টি কিউবের জন্য কি হবে 3t স্কোয়ার হয়ে গেলো ডিফারেন্সিয়েটেড ভ্যালু, তাই না। নেক্সট ডিওয়াই ডিটি আমরা কি পাচ্ছি, ডিওয়াই ডিটি পাচ্ছি এক্ষেত্রে আমরা একই রকম, দেখো এখানে আসবে এ কস, এই যে এই পার্টটা, হ্যাঁ এটা ডিফারেন্সিয়েট করলে দেখো সাইনে ডিফারেন্সিয়েট করবে কস টি কিউব আসবে ডট আসবে কি বলো তো 3t স্কোয়ার, আচ্ছা এলো। তো এবার আমরা কী করবো, এই দুটোকে বাই করে দেবো, অর্থাৎ ডিওয়াই ডিটি আমাদের বের করতে বলছে না, তো ডিওয়াই ডিটি আমাদের বের করতে, তো ডিওয়াই ডিএক্স আমাদের বের করতে হবে। তো এই পার্ট আর এই পার্ট যেটা আছে সেটা আমাদের ডিভিশন করে দেবো, অর্থাৎ এটা ডিভাইডেড বাই এটা করে দিতে হবে। তো দেখো এই যে মানটা হলো এ কাটো, তারপরে কি আছে দেখো 3t স্কোয়ার কাটবে, তো এই অংশ কেটে দিলাম, এখানে পড়ে যাচ্ছে দেখো কস পড়ে আছে, এখানে আছে দেখো সাইন, তাই না। তাহলে আমাদের কি থাকছে, দেখো মাইনাস কি আছে কস টি, দেখো কস টি কিউব আছে ডিভাইডেড বাই কি আছে, দেখো সাইন টি কিউব আছে এক্ষেত্রে। তাহলে টোটাল পার্টটা আমাদের কি আছে, দেখো আলটিমেটলি আসছে দেখো কট, কস বাই সাইন মানে কি হয় কট টি কিউব হচ্ছে মাইনাসে, অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার মনে হচ্ছে ডি নাম্বারটা রাইট, অর্থাৎ অপশন নাম্বার ডি রাইট। দেখো কট টি কিউব, ওকে একদম সিম্পল সলিউশন ছিল। দেখো এটা 2010-এ এসেছিলো, তো ইম্পর্ট্যান্ট একটা ম্যাথমেটিক্স আমার কাছে মনে হলো। এই প্যাটার্নটা ভালো করে খেয়াল করবে। দেখো এখানে আমি একটা বিষয় বলি যে অঙ্ক কমনের দরকার কি, এই যে দেখো এখানে এই পার্ট আছে, তো এখানে কস টি কিউবের বদলে অন্য কিছু থাকতে পারে, কসের বদলে লগ থাকুক যাক থাকুক, আর এদিকে তো দেখো আর একটা পার্ট আছে, বা অনেক সময় থাকে এরকমও থাকতে পারে যে এ টি স্কোয়ার এ টি টি কিউব এরকম থাকবে। তো নর্মালি আমরা কী করবো, ডিএক্স বের করবো, ডিএক্স ডিটি বের করবো, ঠিক আছে, তারপরে দেখো ডিওয়াই ডিটি বের করবো। হ্যাঁ অন্য নিয়ম আছে, অন্য নিয়মও করা যাবে, কিন্তু অনেক টাইম হয়ে যাবে, পরীক্ষার সময় টাইম বাঁচাতে হবে। তো এই দুটো বের করার পরে ডিভাইড করে দেবে, বাস চলে আসবে অ্যান্সার। অনেক সময় কিন্তু এরকমও থাকবে ওয়াইয়ের হয়তো y1 এর মান বলে দিবে যে এরকম একটা কন্ডিশন আছে যে টি এর মান এত হলে পারে, তখনও এরকম একটা কন্ডিশনও কিন্তু হতে পারে। ওকে চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন 20 নম্বর দেখো বলেছে যে এফ এক্স ইকলস টু মডুলাস অফ এক্স প্লাস বলছে যে x-1 হলে এফ এক্সের, দেখো পরীক্ষার আগে অত টাইম নষ্ট করে লাভ নাই, একদম শর্টকাটের একটা টেকনিক শিখে দিচ্ছি। দেখো এটা আছে কি না, এ বলছে যে এফ এক্সটা কখন কী হবে, দেখো এই ক্ষেত্রে যে মডুলাস অফ এক্স আছে, তো মডুলাস অফ এক্স আছে, আর এদিকে দেখো x-1 আছে, তো x-1টাকে মনে করে নাও এটা 0, তো দেখো এক্স ইকলস টু হয়ে যাবে 1, আচ্ছা এরকম আমি একটা বিন্দু পেলাম। আর এই ক্ষেত্রে দেখো মডুলাস অফ এক্স আছে, এর ক্ষেত্রে কিন্তু কিছু নাই, মনে করে নাও এটা একটা 0, ওকে মনে করে নাও এটা একটা 0, তো এই পোর্শনটা মনে করে নাও এটা একটা 0, তাহলে এক্স ইকলস টু এখান থেকে একটা 0, খুব তাড়াতাড়ি পরীক্ষায় শর্ট টাইম হবে, এত অঙ্ক থাকবে, তাই না। তো দেখো এক্সের মান আমি কিন্তু একটা দেখো পেলাম কি 0, একটা পেলাম 1, তো অপশন নাম্বার এতে দেখো বলছে এক্স ইকলস টু 0 এবং এক্স ইকলস টু 1 বিন্দুতে কী হবে সন্তত, অর্থাৎ কন্টিনিউয়াস হবে, তাই না। অর্থাৎ কন্টিনিউয়াস কখন হচ্ছে, যখন এক্স ইকলস টু 0 এবং এক্স ইকলস টু 1 বিন্দু হচ্ছে তখনই কিন্তু কন্টিনিউয়াস হয়। এটা আরোভাবে করা যেতে পারে, চলো আমরা এই নিয়মটা শিখলাম। চলে আসছি নিয়ম বলতে একটা শর্টকাট পরীক্ষার জন্য টাইম বাঁচানোর জন্য 2017-তে এসেছিল, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু, মডুলাস এক্স মাইনাস ওখানে অন্য কিছু সংখ্যাও থাকতে পারে। ওকে চলে আসছে নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বরে বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 1 লগ অফ এক্স ডিভাইডেড বাই x-1 এর মান। চলো দেখো এই যে x-1 আছে না, একদম সিম্পল একটা ম্যাথমেটিক্স। তো লেট আস কনসিডার দ্যাট x-1 ইকুয়ালস টু, আমি একটা সংখ্যা ধরে নিলাম, ধরো সেই সংখ্যাটা হচ্ছে y, ওকে আচ্ছা যদি এই সংখ্যাটা ধরি তাহলে দেখো x কি আছে টেন্স টু 1, অর্থাৎ x এর মান
ওয়ান, কিন্তু ওয়ানের কাছাকাছি, আমি বলবো না যে পারফেক্টলি ওয়ানের কাছাকাছি প্রায়। তো এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াইয়ের মান কী হবে, ওয়াই অবভিয়াসলি টেন্স টু 0 হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কন্ডিশন, যদি এক্সের জায়গায় 1 বসায় তাহলে কিন্তু সেটা 0 হয়ে যাচ্ছে। ওয়াইয়ের কী বলতো 0-এর কাছাকাছি, আমরা কিন্তু 0 বলতে পারছি না, তাই না? তো আমরা দেখো এক্ষেত্রে লিখবো হচ্ছে লিমিট, অর্থাৎ LT লিখতে পারি বা লিমিটের LIM লেখা যেতে পারে, নো প্রবলেম। ওয়াই টেন্স টু লিখবো কীরকম 0 লিখবো, এদিকে দেখবো লগ অফ কী লিখবো, দেখো এই যে পার্ট আছে দেখো এক্স মানে কি, এই যে এই পার্টটাতে আমরা সলভ করলে কী পাচ্ছি, এক্স ইকুয়ালস টু পাচ্ছি কীরকম y+1 পাচ্ছি। তো এখানে বসিয়ে দাও লগ অফ y+1 বসিয়ে দাও, ডিভাইডেড বাই করে দাও এখানে x-1 যেটা আছে সেটা কী লিখলাম আমরা, এখানে লিখলাম হচ্ছে y, লিখে দাও এখানে y। আচ্ছা এই পার্টটা আমরা কি দেখো একটা ফর্মুলা পেলাম যে log z/z একটা ফর্মুলা পাই না, তো সেখান থেকে আমরা বলতে পারি কীরকম, এর মান হচ্ছে কি, এর মান হচ্ছে 1। বাস অ্যান্সার কত অপশন মিলছে দেখো, বি নাম্বার উত্তর কিন্তু সঠিক হচ্ছে। চলে আসছি নেক্সট প্রশ্নে। তো চলে আসছি দেখো 22 নাম্বার, বলছে যে নিচের কোনটি y = sin x ডিগ্রি অপেক্ষকটির এক্স এর সাপেক্ষে অন্তর্কলস, মানে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? দেখো 2009 এসেছিলো, এখানে অঙ্কটা খুবই সিম্পল, বেশিরভাগ স্টুডেন্ট বলবে কি হয় এটা আবার অঙ্ক ইম্পর্টেন্ট নাকি, কিন্তু দেখো এখানে লক্ষণীয় ব্যাপার একটা ভুলের জায়গা, এটা হচ্ছে এক্স ডিগ্রি আছে না। তো এই অঙ্কটা ইজি আমি মানলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি বলতো, ডিগ্রি আছে, আমরা কিন্তু বেশিরভাগ কী করি সবাই যে এই লক্ষ্যটা করি না, যে সাইন এক্স আছে চলো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিলাম, কস এক্স হয়ে গেলো, অ্যান্সার শেষ। কিন্তু না, এখানে ডিগ্রি আছে, তো পরীক্ষার হলে অবশ্যই এটা লক্ষ্য করে অঙ্কগুলো করবা। তো দেখো এই ক্ষেত্রে খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স, কিন্তু ডেঞ্জার পয়েন্ট কিন্তু এখানে এটাই যে এক্স ডিগ্রিটা আমরা কিন্তু লক্ষ্য করি না, তো অবশ্যই লক্ষ্য করো। তো এখানে কিছুই নেই, আমরা প্রথমত এটা লিখতে পারি, দেখো যে এই যে সাইন লিখবো হচ্ছে এক্স ডিগ্রি যেটা আছে, তো এটাকে আমরা কী বলবো, একটু ট্রান্সফার করে নেই, দেখো সাইন পাই এক্স ডিভাইডেড বাই 180, নো প্রবলেম। তো দেখো এটা আমরা 180 লিখে নিলাম। এবার এটাকে যদি আমরা ডিওয়াই ডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, হ্যাঁ এটা লিখে নেবা, কিন্তু না লেখার তো 1 নম্বরের MCQ, তোমাদের অপশন দাগালেই তো হয়ে যাবে। তো যাই হোক ডিওয়াই ডিএক্স যদি আমরা করি, তো এক্ষেত্রে আমাদের কী আসছে দেখো, এই দেখো সাইনের অপোজিটটা কি, সাইনের কী করলে কী আসবে, কস আসবে, তো কস পাই এক্স বাই 180 লিখবো, রাইট। আর এদিকে দেখো এই যে পাই এক্স বাই 180, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কী আসছে, এটা আসছে পাই বাই 180, ঠিক আছে। তো এই হলো আমাদের অ্যান্সার। তো দেখো কোথায় মিলছে, পাই বাই 180, এই যে দেখো এ নাম্বার অপশনে পাই বাই 180। তো দেখো পাই বাই 180 এই যে এখানে আছে প্লাস ফর্মে, আর কস অফ এই যে এটাকে আবার ট্রান্সফার করে লিখতে হবে, চলো একটু লিখেই দিই ডিটেলসটা। তো এখানে আমাদের লিখতে হবে দেখো কস অফ পাই এক্স, তাহলে আমরা লিখবো কস, আমরা আবার ডিগ্রিতে নিয়ে আসি, হ্যাঁ অঙ্ক করার সুবিধার জন্য করলাম, আবার ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে কস অফ এক্স ডিগ্রি হয়ে গেল, ডট আমরা কী করবো এখানে লিখবো হচ্ছে পাই ডিভাইডেড বাই 180। আচ্ছা এটা ব্র্যাকেট করে দিই, যাই হোক এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো এটার সাথে কিন্তু মিলে গেল, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসছি নেক্সট প্রশ্ন 23 নাম্বার, x = 3 বিন্দুতে ডি বাই ডি এক্স কী বলছে দেখো, মডুলাস অফ x-1 প্লাস বলছে x-5 এর মান নিম্নের কোনটি হবে। তো দেখো প্রথমতই এই যে পার্টটা রয়েছে আমাদের, এখানে এফ এর মানটা কনসিডার করা যাবে, দেখো ডিফারেন্সিয়েট ফর্ম আছে, আমরা এফ কনসিডার করে নিলাম, হ্যাঁ দেখো এফ হচ্ছে কি বলো তো, এই যে এই পার্টটা আছে না x1, তারপরে আছে হচ্ছে x-5, এটা হচ্ছে আমাদের মেন পার্টটা, হ্যাঁ এটাকে কি ডিফারেন্সিয়েট ফর্মে করতে হয়েছে, অর্থাৎ আমাদের আলটিমেটলি উল্টাভাবে বললে কি বলতে হবে টেকনিক্যালি, যে আমাদের f' বের করতে হবে, ঠিক আছে। আমরা এটা ধরে নিয়ে কিন্তু এটাতে যাবো, হ্যাঁ ব্যাক প্রসেস টাইপস আমরা চিন্তা করলাম। কনসেপ্ট ক্লিয়ার হলো। দেখো ডিডিএক্স মানে কি, এফ এক্সের ডিডিএক্স করলে কী হবে, অবশ্যই f' হবে, তো আমাদের এটাই কিন্তু বের করতে হবে। তো প্রাইমারি কন্ডিশন কিন্তু আমাদের x-1 আর x-5, এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। তো এখান থেকে যদি আমরা প্রথমত ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের, তো এই প্রশ্নে যদি দেখো মান বসাই আমরা x = 3, তাহলে আমাদের কি আসছে লক্ষ্য করো, যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের আসবে কীরকম 2 আসবে, তাই না? এমনি আমরা জাস্ট ক্যালকুলেশন করছি চেক করার জন্য, যেটা আসছে 2, যেটা হচ্ছে কি অবভিয়াসলি 0 থেকে বড়। আবার এখানে যদি আমরা x এর মান 3 বসাই, তাহলে 3 বসালে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে পাবো হচ্ছে কীরকম, দেখো 3 বসালাম -5, তাহলে আমাদের আসছে কত, এখানে আসছে হচ্ছে কত -2, যেটা হচ্ছে আলটিমেটলি 0 থেকে ছোটো। এবার চলে আসছে দেখো, এটা কিন্তু আমরা বুঝলাম যে দেখো 2, একটা আসছে +2, একটা আসছে -2, এই দুটাকে যোগ করলে এমনিতেই আমাদের 0 হয়ে যাবে, তাই না? দেখো +2 -2 = 0 হবে, কিন্তু ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্স চিন্তা করতে হবে। দেখো এই পার্টের যদি আমরা ডেরিভেটিভ করি, এই যে এই পার্টের ডেরিভেটিভের কথা বলছি, এটার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে অবশ্যই, অর্থাৎ f' যদি আমরা বের করি তাহলে আমাদের কী হচ্ছে দেখো f' = এখানে আমাদের আলটিমেটলি 1 আসছে, রাইট। আর এখানে দেখো এই যে পার্ট আছে, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এর মানও কিন্তু 1 আসবে, কিন্তু দেখো এখানে যেহেতু গ্রেটার দেন আছে, তার জন্য ডেরিভেটিভের রেজাল্টটাও কী হবে বলো তো, +1 হয়ে যাবে। আর যেহেতু এটাতে মাইনাস, দেখো মাইনাস আছে, তার জন্য এই ডেরিভেটিভের মাইনাসটা আমি -1 ধরে নিলাম। এবার এই যে দুটো পার্ট আছে, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে f'
ঠিক আছে। এই দেখো এরকম একটা ফর্মেশন আসছে, এই যে এরকম ফর্মেশন আসছে। তো এফ ড্যাশ অফ এক্স যেটা আছে দেখো এক্সের জায়গায় আমি 3 বসালাম, তাহলে আমাদের কি আসলো দেখো এখানে যাই বসাও 3 4 বসাও তার মান তো চেঞ্জ হচ্ছে না, তাহলে 1 - 1 ইকুয়ালস টু আমাদের কি আসছে দেখো 0 চলে আসছে। অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার বি হচ্ছে আমরা রাইট বলতে পারি। চলে আসছে নেক্সট প্রশ্নতে। দেখো বলছে যে 24 নম্বর ওয়াই ইকুয়ালস টু সাইন কিউব এক্স হলে ডিওয়াই ডিএক্স এর মান কত। দেখো এখানে ডিওয়াই ডিএক্স আমরা করবো, অর্থাৎ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু যদি আমরা করি এক্স, তাহলে দেখো সাইন কিউব এক্সের কী হবে দেখো 3 সাইন স্কোয়ার এক্স হবে, রাইট। আর এখানে দেখো কস এক্স কী হবে, সাইনটাকে ট্রান্সফার করলে হয়ে যাবে কস এক্স, রাইট। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো এই যে অপশন নাম্বার সিতে দেখো 3 সাইন স্কোয়ার এক্স আছে, তারপর আছে কস এক্স, বাস কস এক্স হয়ে গেল, মিলে গেল। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট। চলে আসছি নেক্সট প্রশ্নতে 25 নম্বর এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স এক্সের অবকল গুণাঙ্কের সংজ্ঞার অঞ্চল নিম্নের কোনটি হবে। তো দেখো আমরা জানি যে সাইনের সবচেয়ে বড় মান কত, সেটা হচ্ছে -1 থেকে কি হবে আমরা জানি যে অর্থাৎ এই সাইনের ক্ষেত্রে গ্রেটার দেন সাইনের মান কী হয়, গ্রেটার দেন সাইন থিটা কী হয় বলো তো দেখি। সাইন থিটা আমরা জানি যে সেটা কী হয়, সাইন থিটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু -1 বাট লেস দেন ইকুয়ালস টু -1, তাই না, লেস দেন ইকুয়ালস টু 1, অর্থাৎ সাইন থিটা গ্রেটার দেন ইকুয়ালস টু -1 এবং লেস দেন ইকুয়ালস টু কী হয় 1। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এখানে দেখো সাইন ইনভার্স এক্স আছে, এটাকে একটু ট্রান্সফার করে নাও, আমরা ধরে নিই দেখো সাইন ইনভার্স এক্স, এটা কিন্তু আমরা জানি দেখো সাইন থিটা গ্রেটার দেন ইকুয়ালস টু -1 লেস দেন ইকুয়ালস টু 1, এটা ধরে রাখবো। এটা ইকুয়ালস টু আমরা ধরলাম হচ্ছে থিটা, ধরে নিলাম থিটা, তাহলে দেখো সাইন থিটা ইকুয়ালস টু আমরা কী লিখলাম বলো তো, ইকুয়ালস টু লিখলাম এক্স। এবার দেখো কনসেপ্ট, এই এক্সের জায়গাটায় তুমি কি পুট করবে বলো তো, সাইন থিটা পুট করো, বাস রেজাল্ট চলে আসলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গ্রেটার দেন ইকুয়ালস টু -1। তাহলে দেখো অপশন নাম্বার এ কিন্তু আমাদের ক্ষেত্রে পারফেক্ট হচ্ছে অ্যান্সার, দেখো 2011-তে এসেছিল। চলে আসছে নেক্সট প্রশ্ন 26 নাম্বার, বলছে যে এফ এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স আপেক্ষকটি যে বিস্তারে ক্রমহ্রাসমান। তো ক্রমহ্রাসমান বলতে ডিক্রিজ হবে, তাই না, যে আপেক্ষকটি যে বিস্তারের আপেক্ষকটি ক্রমহ্রাসমান হবে। দেখো ট্যান ইনভার্স এক্স আছে, তাই না, তার থেকে -x বলছে ক্রমহ্রাসমান। দেখো এখানে রিয়েল নাম্বারের থেকে কিন্তু আমাদের রিয়েল নাম্বারের কথা কিন্তু এখানে বলছে, দেখো রিয়েল নাম্বার মাইনাসে 0 আছে সেটা কিন্তু আমাদের, অর্থাৎ রিয়েল নাম্বারে যে মানটা আসুক তার থেকে কিন্তু আমাদের 0টা বিয়োগ, তাই না, অর্থাৎ অপশন এটা কিন্তু আমাদের রাইট হচ্ছে। অর্থাৎ এই যে সিরিজটা আছে, অর্থাৎ এই বিস্তারে কিন্তু এটা কিন্তু আলটিমেটলি হ্রাসমান বা ডিক্রিজিং ফাংশন কিন্তু হবে। চলে আসছে নেক্সট প্রশ্ন, অর্থাৎ এক্ষেত্রে এই নাম্বার উত্তরটা হবে রাইট। 27 নাম্বার এফ এক্স ইকুয়ালস টু 16x² - 16x + 20 আপেক্ষকের অবমান হবে। তো ম্যাক্সিমাম মিনিমামের থেকে কিন্তু প্রশ্ন দেয় পরীক্ষায়। তো এই যে পার্ট আছে দেখো, এটাকে যদি আমরা প্রথমত ফার্স্ট অর্ডারের দেখো প্রথমে যদি ডিফারেন্সিয়েট করি, তো ডিওয়াই ডিএক্স যেটা আছে এটাকে আমরা এফ ড্যাশ এক্স করলাম। দেখো এখানে কত আছে দেখো 16 2 32x, আর এখানে আসবে 16, ওকে। নেক্সট আবার দেখো সেকেন্ড আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি, দেখো এফ ডবল ড্যাশ এক্স, এটা আমাদের কি আসছে এখানে দেখো শুধুমাত্র 32 থাকছে, আর এটা তো ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, তাহলে আমাদের 32 থাকছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এখান থেকে চিন্তা করি, দেখো এফ ড্যাশ এক্স, দেখো এটা যদি আমরা মান করতে চাই, দেখো এফ ড্যাশ এক্স এই যে পার্ট আছে, এই পার্টের ক্ষেত্রে আমরা যদি এটাকে যদি 0 করে দিই, তাহলে আমাদের কি আছে দেখো আসছে হচ্ছে 32x - 16, তাই না, এটা কিন্তু 0। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে 32x ইকুয়ালস টু লিখবো হচ্ছে 16, তাহলে x ইকুয়ালস টু লিখবো 16/32, তাহলে এখান থেকে লিখবো x ইকুয়ালস টু আসবে কত 2 1/2, অর্থাৎ x এর মান কি আসছে 1/2। তো দেখো এফ ড্যাশ এক্স অবভিয়াসলি আমরা বলতে পারি যে এফ ড্যাশ এক্স কিন্তু এখানে গ্রেটার দেন কী বলো তো, যেটা কারণ হাফ কিন্তু দেখো হাফ বলছে হাফ 1/2, তাই না, 1/2 কিন্তু 0 থেকে অবশ্যই বড়, তাহলে তো আমরা বলতে পারি যে এফ ড্যাশ এক্স কি গ্রেটার দেন 0। তাহলে যেহেতু এই গ্রেটার দেন 0 রয়েছে, তার জন্য এটা বলবো এক্ষেত্রে আমরা অবমান পাবো। এইভাবে কিন্তু আমাদের অবমান ভাবতে হবে, অনুসারে প্রশ্ন দিতে পারে এটা কি অবমান থাকবে না। এবার এই যে মানটা আছে যে হাফ, অর্থাৎ এক্স ইকুয়ালস টু যে আমরা হাফ মানটা পেলাম, এই মানটা কি বলতো, এই যে ফাংশনটা আছে এখানে পুট করে দিতে হবে। তো এখানে চলো আমরা পুট করে দেখি যে কত আসছে। তো আমাদের কাছে 16.1/4 হবে, কেন এই যে এক্সের মান 2 আছে, তাহলে এক্স মানে 1/4 হবে, মাইনাস হবে 16.1/2 প্লাস আসবে 20। টোটালটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে দেখো এখানে আসবে হচ্ছে কত 4, অর্থাৎ 4 4 16 4 আসছে, এদিকে আসছে কত 8 আসছে, এদিকে আসছে কত 20, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসছে কত 16। অপশন মিললো কি দেখি, ডি নাম্বার দেখো বলছে দেখো 16 আছে, চলো কনসেপ্ট হয়ে গেল। চলে আসছি এরপরে 28 নম্বর প্রশ্নতে, দেখো লিমিট x টেন্ডস টু π/4 2 - 10 টু দি পাওয়ার log 10x এর মানটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা সলভ করলে পাবো এই যে পার্ট রয়েছে, তো এটাকে আমরা চলো ডাইরেক্ট করে দিই, এখানে সমান দিয়ে লিখবো দেখো যে প্রথমত মানটা বসিয়ে দিই, তাহলে 2 এই যে x ইকুয়ালস টু π/4 আছে না, এটা বসিয়ে দেবো, 2 আসবে 10 আসবে π/4, মানে x এর জায়গায় আমি π/4 পুটিং করে দিলাম। এই দেখো x এই যে π/4 আছে জাস্ট এখানে বসিয়ে দিলাম। তারপর আসছে কি বলতো log, তারপরে আসবে হচ্ছে log, উপরে আসছে কত 10 π/4 10
π/4 লিখে দিলাম এখানে। তো এটা সমান সমান লিখে দেবো কি 2 - 1 টু দি পাওয়ার আমরা কী করে দেবো লগ tan π/4 মানে কি, এই দেখো log 1 এর মান কত 0, তাহলে লিখবো 2 - 1 টু দি পাওয়ার কি আসবে 0। তাই তো যে কোনো সংখ্যার উপর 0 বসা সেটা 1 হয়, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি কীরকম যে এক্ষেত্রে অপশন নাম্বার এ কিন্তু আমাদের রাইট হচ্ছে। চলে আসছে নেক্সট প্রশ্নতে 29 নাম্বার f(x = 1 + mod sin x আপেক্ষকটি। দেখো এই ক্ষেত্রে দেখো f(x) আছে, তারপর কি আছে দেখো mod of sin x আছে। তো এটার কিন্তু আমরা অবকলন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো না। দেখো mod of x এর বিভিন্ন মান কিন্তু আমরা এখানে পাবো, কারণ x এর ক্ষেত্রে mod x এর একটা ফর্ম আছে, এখানে মাইনাস প্লাসের একটা অবশ্যই গল্প আসবে, অর্থাৎ সাইন দেখো মাইনাস সাইন x একটা পার্ট আসবে, রাইট? আর এটা দেখো আসবে কি দেখো প্লাস সাইন x এর একটা পার্ট আসবে। তো এই সমস্ত ফাংশন দেখো এই যে mod of sin x যেটা আছে এটা কিন্তু ডিফারেন্সিয়েট হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে x এর কোনো মানে অবকলনযোগ্য হবে না, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু এই ক্ষেত্রে রাইট হচ্ছে আমাদের। চলে আসছি দেখো নেক্সট প্রশ্নতে 30 নাম্বার y = fx আপেক্ষকের x = 1 বিন্দুতে প্রান্তিক মান থাকার শর্ত। দেখো y = fx, তাই তো y = fx বলছে। তো এই ক্ষেত্রে আমরা দেখো আমরা dy dx যদি এই ক্ষেত্রে চিন্তা করি তাহলে dy dx = আমরা কি পাচ্ছি f' x পাচ্ছি, তাই কি না? তো দেখো এই যে পার্ট আছে প্রান্তিক মান বলতে কি 0, তাই না? তাহলে f' এই যে মানটা অর্থাৎ f' যদি আমরা পুট করি এবং সেক্ষেত্রে কী আসবে কন্ডিশনালি আমাদের প্রান্তিক মান বের করতে হলে কিন্তু এটা 0 আসতে হবে, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এই ক্ষেত্রে আমাদের রাইট হচ্ছে। দেখো এটা কিন্তু 2010-এ এসেছিল, একদম সিম্পল একটা কনসেপ্টের ম্যাথমেটিক্স, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তারপর চলে আসে দেখো 31 নাম্বার y = x³ আপেক্ষকের x = 0 বিন্দুতে অবকল গুণাঙ্ক 0, অতএব ওই বিন্দুতে আপেক্ষকের কী হবে দেখো প্রান্তিক মান থাকবে। দেখো প্রান্তিক মান রিলেটেড দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আমি দুটোই তোমাদের দিয়ে দিলাম। এক্ষেত্রে একটু আগে কিন্তু আমরা করলাম না যে f' = 0 করলাম না একটু আগে, তো এই ক্ষেত্রে কিন্তু প্রান্তিক মানটা কিন্তু আমাদের থাকবে, অর্থাৎ যেহেতু দেখো y = x³, তাই না? তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েট যদি করি dy dx তাহলে আলটিমেটলি আমাদের কী আসছে 3x² আসছে, তাই না? তো এই যেহেতু প্রান্তিক মান বলছে যে 0, তাহলে আমরা এই পার্টটাকে 0 করতে পারি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে কোনো x এর একটা মান নিতে পারি, যেটা f(a) নিতে পারি, নিয়ে কিন্তু সেটা 0 করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে a নাম্বার অর্থাৎ প্রান্তিক মান কিন্তু আছে, যেহেতু 0-র কথা কিন্তু এখানে বলে দিয়েছে, তাই না? ওকে, তারপরে চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে 32 নিচের কোনটি x-2 এর আপেক্ষকের অবমান। আচ্ছা x-2 এর কী বলছে আপেক্ষকের অবমান, আমাদের সেটা বের করতে হবে। 2009 আসা প্রশ্ন। তো চলো প্রথমতই আমরা এটা সলভ করব। দেখো আমরা যদি প্রথমত y ধরে নিই, এটাকে y যদি ধরি x-2 এর স্কোয়ারটাকে y ধরলে আমাদের dy dx আসবে, কি দেখো 2 × x-2 আসবে, রাইট? এরপরে তো এই পার্টটাকে যদি আমরা 0-র সাথে ইকুয়াল করি, দেখো 0-র সাথে ইকুয়াল আমাদের কেন করতে হবে, যেহেতু আমাদের অবমানের কথা বলছে এখানে, তো অবমানের জন্য এটাকে আমরা 0-র সাথে যদি ইকুয়াল করি তাহলে আমাদের কী আসবে দেখো 2 × x-2 এটা 0-র সাথে ইকুয়াল করলাম ডিফারেন্সিয়েট, ফার্স্ট ডিফারেন্সিয়েটটা, তাহলে x-2 = 0, তাহলে x = আসবে 2। তো দেখো x = 2 মানে এটা গ্রেটার দ্যান 0, তো যেহেতু এটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাই না? দেখো গ্রেটার দ্যান 0 এই যে পার্টটা আমরা পেলাম, না এখানে আর একটা কাজ করতে হবে আমাদের d2y dx2 বের করতে হবে, আর এই যে এটা দেখো f'(x) যেটা বের করি না ওটা বের করে নিতে হবে, যা ডাইরেক্ট বলা যাবে না। তাহলে এখানে আমাদের এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কাছে দেখো 2 আর এখানে ডিফারেন্সিয়েট করলে 1, অর্থাৎ এক্ষেত্রে আসছে 2, অর্থাৎ f'(x) কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু গ্রেটার দেন কিন্তু আমাদের 0 হচ্ছে, বা আমরা বলতে পারি d2y dx2 যেটা আছে সেটা গ্রেটার দেন 0 হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে x = 2 নম্বর বিন্দু, দেখো এটা আমরা একটু আগে সলভ করে রাখলাম, কাজেও লেগে গেলো। দেখো x = 2 বিন্দুতে কিন্তু আমাদের আলটিমেটলি এটা কিন্তু কী হবে বলো তো অবমান কিন্তু পাবো, তাই না? এবার কথা সেই অবমানের মান কত, তো এখানে আমরা x-এর জায়গায় 2 বসিয়ে দেবো, তো 2 বসালে কী পাচ্ছি দেখো এখানে পাবো হচ্ছে দেখো এখানে 0, দেখো এখানে লিখি এর জায়গায় বসিয়ে দাও, দেখো 2 বসিয়ে দাও, আর এখানে -2 আছে -2 লিখে দাও, এর স্কোয়ার কী আসবে দেখো 0, 2 - 2 মানে কী আসবে 0, অর্থাৎ এই ক্ষেত্রে অবমান কিন্তু আমরা পাচ্ছি 0, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু পারফেক্ট অ্যান্সার, তাই না? অর্থাৎ এই যে এখানে বসিয়ে দাও, দেখো x-এর জায়গায় লিখবো হচ্ছে কি 2 - 2 এর স্কোয়ার করা মানে কি এটা আসবে হচ্ছে কত 0, তাহলে অপশন নাম্বার সি কিন্তু রাইট হচ্ছে। চলে আসছি নেক্সট নাম্বার 33 নাম্বার প্রশ্ন, PA = 3/7 এবং PB = 4/7 এবং এক্ষেত্রে বলছে দেখো P ইন্টারসেকশন B, অর্থাৎ প্রবাবিলিটি এই ম্যাথমেটিক্সটা দেখো মান দেওয়া আছে কত 2/9 হলে প্রবাবিলিটি অফ A/B এর মান কত হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন, আমি বললাম ভালো করে প্র্যাকটিস করে রাখো, এই প্যাটার্ন এই অঙ্কটা না এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তো আমরা জানি দেখো প্রবাবিলিটি অফ A/B যদি আমরা কল্পনা করি তাহলে কি হয় প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন কী হয় বলো তো, A ইন্টারসেকশন হবে B, তাই তো ইন্টারসেকশন হবে B ডিভাইডেড বাই কী হবে প্রবাবিলিটি অফ, দেখো লাস্টে B আছে, অনেকের কনফিউশন হয় কোনটা লাস্টে লিখবো, তো বিটা নিচে লিখে দাও প্রবাবিলিটি অফ B। এবার মানগুলো বসিয়ে দাও, তাহলে আমাদের প্রথমত প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B এর মান কত হচ্ছে 2/9, আর প্রবাবিলিটি অফ B এর মান আছে কত 4/7,
ক্যালকুলেশন করো 2/9 মাল্টিপাল অফ 7/4 দ্যাটস ইকুয়ালস টু কাটাকাটি করলে কত হবে দেখো 2 2 কাটছে এখানে আসছে আমাদের 2 9 2 × 18 উপরে হবে 7 অর্থাৎ 7/18 অর্থাৎ 7/18 অপশন নাই আছে অপশন নাম্বার এ দেখো রাইট হচ্ছে 2019-এ কিন্তু এসেছিল ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট কিন্তু দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি এগুলো অঙ্ক কিন্তু খুব দেয় ভালো করে প্র্যাকটিস করে রাখবে এই ধরনের প্যাটার্ন ওকে চলে আসছি নেক্সট প্রশ্ন 34-এ যদি এক্স অসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন fx হয় এবং এক্স চলক কেবল দুটি মান x1 ও x2 গ্রহণ করতে পারে তবে fx1 + fx2 এর মান কত আমাদের সেটা বের করতে হবে তো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো প্রথমতই এখানে কি বলছে যে এক্স সম্ভব চলকের সম্ভাবনা বিভাজন তাই না তো বিভাজন আমাদের যদি আমরা ধরি সেটা হচ্ছে fx আমরা ধরে নিলাম যে এটার মান হচ্ছে এটা কি এটা হচ্ছে fx ওকে তো এই ক্ষেত্রে দেখো দুটো মান সেটা হচ্ছে x1 আর x2 অর্থাৎ x1 এবং x2 এর উপর কিন্তু ডিপেন্ডেবল তাই না অর্থাৎ x1 x2 এই দুটো কিন্তু বলে দিল তো fx এর ক্ষেত্রে fx1 একটা বের করতে হবে আর fx2 বের করতে হবে তাহলে চলো আমরা প্রথমে দেখো fx1 এর মান আলটিমেটলি কত পাবো এটার মান কত পাবো হাফ এটা দেখো আবার দেখো এটাই কিন্তু আবার fx2 পাচ্ছে তাই না কনসেপ্ট ক্লিয়ার হলো তো দেখো তো হাফ সম্ভাবনা আছে অর্থাৎ fx1 + fx2 যেটা আছে সেটাই কিন্তু পূর্ণ রূপটা গ্রহণ করবে অর্থাৎ এক্ষেত্রে হাফ প্লাস হাফ ইকুয়ালস টু বলতে পারি যে অ্যান্সারটা কিন্তু আমাদের 1 ওকে আচ্ছা চলে আসছে দেখো এখানে অপশন নাম্বার ডিতে এটা আছে একদম ইজি একটা ম্যাথমেটিক্স চলে আসছে দেখো 2017-তে এসছে দেখো ভালো করে লক্ষ্য করো এই টাইপের থিওরি কিন্তু পরীক্ষায় দেয় ভালো করে প্র্যাকটিস করবে দেখো 17-তে এসেছিলো চলে আসছে নেক্সট প্রশ্নতে 35 নাম্বার দেখো বলছে 14 জন পুরুষ ও 6 জন মহিলার একটি গোষ্ঠীতে যথাক্রমে 8 জন পুরুষ ও 3 জন মহিলার বয়স 40 এর উপরে ওই গোষ্ঠী থেকে যদিচ্ছভাবে বাছাই করা ব্যক্তি 40 ঊর্ধ্ব হবেন এর সম্ভাবনা হবে দেওয়া আছে নির্বাচিত সদস্য একজন মহিলা দেখো WBJEE 2016 প্রশ্ন একদম দেখো ইজি একটা ম্যাথমেটিক্স ভালো করে পড়ো এখানে দেখো 6 জন মহিলা রয়েছে তাই না আর এখানে দেখো 3 জন মহিলা তারপরে দেখো এখানে দেখো 3 জন মহিলার বয়স বলছে দেখো 40-এর ব্যাপার তো টোটাল 6 জন মহিলার মধ্যে 3 জনের কিন্তু 40-এর উপরে আছে আর প্রশ্ন দেখো বলছে যে 40-এর ঊর্ধ্বে কত হবে তো আমাদের দেখো প্রথমতই 3 জন আছে আর এদিকে 6 জন অর্থাৎ 3 জন তো 40-এর উপরে আর টোটাল মহিলা কত এখানে দেখো 6 জন মহিলা রয়েছে তো 3/6 করে দাও তো এই ক্ষেত্রে কী হবে দেখো কাটাকাটি করলে আসবে কত 1/2 হবে বাস আমাদের অ্যান্সার কিন্তু বি নাম্বার উত্তরটা হবে সঠিক ওকে আরও প্রসেস তুমি করতে পারো তো যত ইজি প্রসেসে করবে পরীক্ষা তত ভালো চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে 36 নম্বর প্রবাবিলিটি অফ a = 1/2 প্রবাবিলিটি অফ b = 5/12 হলে প্রবাবিলিটি অফ b বাই a = 1/15 হলে কী বলছে যে p প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b এটা আর একটা ম্যাথমেটিক্স মনে হচ্ছে না সেম টু সেম কিন্তু না সেম টু সেমই ম্যাথমেটিক্স কিন্তু একটু চেঞ্জ আছে সেটা দেখো ইউনিয়ন বলছে না এই দেখো a ইউনিয়ন b আছে এটাও ইজি সেম প্যাটার্নই আমরা করব দেখো প্রথমতই আমরা প্রবাবিলিটি b বাই a এর সূত্রটা কি জানি যে প্রবাবিলিটি b বাই a = কি লিখতে পারি প্রবাবিলিটি অফ আমরা কি লিখতে পারি আচ্ছা b/a কেন লিখলাম আমরা কারণটা কি দেখো এই যে এখানে প্রবাবিলিটি b/a আছে তো এটার মানে কি বলবো যে প্রবাবিলিটি অফ কি লিখবো বলো তো আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b আচ্ছা b ইন্টারসেকশন a যা লিখবো লেখো ডিভাইডেড বাই লিখবো হচ্ছে প্রবাবিলিটি অফ a তাই তো দেখো লাস্টে a আছে তার জন্য বললাম যে ডিভাইডেড করে দেবো খুব কনফিউশন হয় যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তত কনফিউশন বেশি যাই কনফিউশন ক্লিয়ার করো বেটার রেজাল্ট করো তারপর দেখো আমরা এখানে লিখবো যে প্রবাবিলিটি অফ দেখো এটার মান পাচ্ছি কত আমরা এটা পাচ্ছি দেখো আলটিমেটলি প্রবাবিলিটি এর থেকে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b এর মানটা বের করে নেই তাই তো আচ্ছা প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b এর মানটা বের করে নেব তাহলে কী হবে 1/15 এই যে পার্টটা আছে 1/15 এই পার্টটা রাখবো তাহলে এই পার্ট আমাদের এদিকে চলে যাচ্ছে তো আমাদের এখানে গেলে পারে মাল্টিপল সাইন অফ প্রবাবিলিটি অফ a তাহলে এই মানটাকে যদি আমরা কাউন্টিং করি তো আমাদের কী আসছে 1/15 আর এখানে এর মান দেওয়া আছে কত প্রবাবিলিটি অফ আছে 1/2 তাই তো 1/2 প্রবাবিলিটি অফ b আছে সেক্ষেত্রে মাল্টিপল সাইন অফ প্রবাবিলিটি দেখো প্রবাবিলিটি এটা দেখো স্যাম্পল কোশ্চেনের প্রশ্ন তো এখানে প্রবাবিলিটি অফ কী বলছে যে এর মান হচ্ছে 1/12 তো লিখবো 1/12 তো এটা কাউন্টিং করলে আমাদের দাঁড়াচ্ছে কত 12 × 15 তো এদিকে আসছে কত 180 180 হয়ে গেল এটা আমাদের প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b এর মান এবার একটা সুন্দর ফর্মুলা আমরা জানি যে প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b এটা কি হয় প্রবাবিলিটি অফ a প্লাস কি হয় প্রবাবিলিটি অফ b তারপরে কি হয় প্রবাবিলিটি অফ আমরা বলতে পারি কি প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b অর্থাৎ এই পার্টটাকে আমরা ট্রান্সফার করে এখানে নিয়ে আসবো এটাকে এদিকে নিয়ে যাবো তাহলে আমাদের কি হচ্ছে চলো আমরা লিখে ফেলি তো দেখো এই পার্টটাকে যদি নিয়ে আসি তাহলে আমাদের প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b তাই না এটা আমরা যদি এটা নিয়ে আসি প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b তাহলে আমাদের প্রথমত প্রবাবিলিটি অফ a এর মান কত বেরোচ্ছে 1/12 লিখবো প্রবাবিলিটি অফ b এর মান হচ্ছে 5/12 আর প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন b এর কত হচ্ছে 180 যাই হোক যদি পরীক্ষায় এটা থাকে এভাবে লিখবা আর যদি ইউনিয়ন ইন্টারসেকশন থাকে তাহলে তো প্রথম ক্ষেত্রেই হয়ে যাবে
এই সূত্রটা কিন্তু খুব কার্যকরী, অনেক সময় প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বিও বের করতে লাগে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের দেখো একটা মান চলে আসবে, সেটা হচ্ছে দেখো যদি ক্যালকুলেশন করি 89 কত আসবে 180 চলে আসবে। অবশ্যই ক্যালকুলেটার আছে, ক্যালকুলেশন করো। চলে আসছে নেক্সট প্রশ্ন। সাজেশন আমার একজন ছাত্রের সাঁতারু না হওয়ার সম্ভাবনা 1/15। 5 জন ছাত্রের মধ্যে 4 জনের সাঁতারু হওয়ার সম্ভাবনা কত হবে? একজন ছাত্রের সাঁতারু না হওয়ার সম্ভাবনা বলছে যে 1/5। 5 জন ছাত্রের মধ্যে 4 জনের সাঁতারু হওয়ার সম্ভাবনা কত হবে? চলো এটা করে দেখো। আমাদের NC4, তাই তো NC4, অর্থাৎ এখানে এন এর মান হবে কত 5 আর সি বলতে 4 জন বলছে, তাই তো NCR কি বলি NCR যেটা আছে আমরা করব। তো আর এর মান কত আছে এখানে 4, অর্থাৎ কী আসবে 5, সি এর মান কত হচ্ছে 4 লিখলাম। আর এখানে বলছে যে ছাত্র না হওয়ার সম্ভাবনা কত, তাহলে এই ক্ষেত্রে আমাদের টোটাল মানটা কত আছে? তো 4/4 জন লোক লিখছে, টোটাল 5 জনের মধ্যে, তাহলে 4/5 আমি লিখে নেব। এই দেখো এই যে 4 জন আছে, এখানে দেখো 5 জন, অর্থাৎ 4/5 আমি করলাম। এর সম্ভাবনা বলছে দেখো এখানে টু দি পাওয়ার 4 লিখলাম, এই দেখো টু দি পাওয়ার 4। আর এদিকে এখানে ক্যালকুলেশনটা করে নিতে হবে 1/5 যে পার্টটা পাবো আমি, এটা লিখবে দেখো 1/5। এইবার এই যে 4/5 তুমি এইভাবে বের করে নেবে, দেখো এইভাবে। দেখো টোটাল মানটা কত, টোটাল প্রবাবিলিটির সম্ভাবনা সবসময় 1 হয়, 1-এর বেশি তো কখনো হবে না। তাহলে 1 মাইনাস এই যে পার্ট দেখো 1/5 আছে, এই যে 1/5 আছে, অর্থাৎ এই পার্টটা কিন্তু আমি এখানে ক্যালকুলেশন করবো। দেখো 1 মাইনাস 1/5, এটাকে বিয়োগ করলে কত হবে দেখো 4/5। এইভাবে কিন্তু আমি 4/5 এখানে নিয়ে আসছি, দেখো এলো তো। আচ্ছা এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দিবা, আর কিছু নেই অঙ্কটাতে। তাহলে আসবে দেখো 5 থাকবে ফ্যাক্টুয়াল করলে, আর এদিকে আসবে দেখো 4/5। আচ্ছা টু দি পাওয়ার আমাদেরকে আসবে 4 মাল্টিপাল সাইন 1/5। তো ক্যালকুলেশন করলে টোটালটার মান চলে আসবে আমাদের 4/5, অর্থাৎ 4/5 টু দি পাওয়ার আমাদের কত আসবে 4 চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে অপশন নাম্বার আমরা সি বলতে পারি রাইট, অর্থাৎ 4/5 টু দি পাওয়ার 4। ওকে, অপশন নাম্বার সি কিন্তু আমাদের রাইট হলো, অপশন নাম্বার সি পারফেক্ট আনসার। এরপরে 38 নম্বর অঙ্ক দেখো বলছে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি, অর্থাৎ ভার অফ এ এক্স প্লাস বি নিচের কোনটির সাথে সমান হবে? তো এটার আনসার হবে দেখো সি নাম্বার এ স্কোয়ার ভার অফ এক্স। তো কেন হচ্ছে দেখো এখানে প্রথমত চিন্তা করবে, ঠিক আছে। তো দেখো এখানে ভার অফ এক্স, তাই তো, প্লাস আসছে বি, এই যে পার্ট আমাদের আসছে, এটা সমান সমান লিখবো কীরকম আমরা, যে যদি এক্সপেকটেশনে ভাঙি তাহলে আমরা কী বলবো, এক্সপেকটেশন অফ এ এক্স, তারপরে লিখবো হচ্ছে প্লাস বি মাইনাস এ এক্স বার মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা যদি ভাঙি তাহলে এটাকে আমরা সলিউশন যদি করি তাহলে আমাদের কী পাচ্ছি দেখো, পাচ্ছি হচ্ছে এক্সপেকটেশন অফ এ, তারপরে কী পাচ্ছি দেখো এক্স মাইনাস এক্স বার, তাই তো। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি দেখো, যেহেতু স্কোয়ার ফর্ম আছে এক্স বার, এর স্কোয়ার আমি করলাম, তাহলে এখান থেকে আমি বের করে নেবো কীরকম, এটাকে বের করলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার। তো এইটাই মানে কিন্তু আবার ঘুরে ফিরে সেই ভার এক্সই হয়, তাই না। লিখবো এ স্কোয়ার ভার অফ এক্স হয়ে গেল আমাদের, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু পারফেক্ট অ্যান্সার। চলে আসছে নেক্সট প্রশ্ন 39 নম্বর। এ ও বি দুটি ঘটনা এরূপ যে এ ইন্টারসেকশন বি ইকস টু বলছে 5, এবং কি বলছে দেখো পি ইউনিয়ন বি ইকস টু 0.7, এবং পি প্রবাবিলিটি অফ এ ইকস টু কী বলছে দেখো 0.2 হলে প্রবাবিলিটি অফ এর মান হবে। আমি কিন্তু যতগুলো কোশ্চেন আছে এক ফোঁটা রেস্ট নিই, এক টানা এক শুটে শেষ করছি, তো যে কারণে একটু টায়ার্ড হয়ে গেছে। চলো এগুলো ইজি ম্যাথামেটিক্স, খুব তাড়াতাড়ি আমরা সলভ করবো। তো দেখো এখানে দেখো এ ইন্টারসেকশন বি ইকস টু 5, অর্থাৎ আমরা এটা কি 0 সাথে তুলনা করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটার মান কিন্তু দেখো এর মধ্যে কোনো কিছু কমন নাই, অর্থাৎ এটার মান কিন্তু 0 হয়ে যাবে। ওকে, তো এটাই কিন্তু আমাদের এই ম্যাথামেটিক্স সলভের সবথেকে বেস্ট ট্রিক্স বা ক্লু বলতে পারি। তো আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা কি হয়, এটা হয় হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস হয় প্রবাবিলিটি অফ বি, তারপরে কী হয় বলো তো প্রবাবিলিটি অফ বি, তারপরে কী বলতে পারি যে মাইনাস অফ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এটার মান তো 0, আমরা একটু আগে দেখলাম এটার মান কী হয় 0। এই যে দেখো এখানে এটা কেন, যেহেতু এ ইন্টারসেকশন বি ইকস টু 5 আছে, তার জন্য আমরা বলতে পারি যে এটা মান হচ্ছে 0 হবে। তাহলে এক্ষেত্রে পাচ্ছি দেখো প্রবাবিলিটি অফ এ, তারপরে কী পাবো ইউনিয়ন বি ইকস টু পাবো কীরকম, প্রবাবিলিটি অফ এর মান কত আছে, এর মান দেখো আছে 0.2। আচ্ছা তারপরে প্রবাবিলিটি অফ বি এর মান কত আছে, প্রবাবিলিটি বি এর মান আমাদের নাই, বের করতে হবে, আর এই মানটা তো 0 বসিয়ে দিলাম। তাহলে প্রবাবিলিটি অফ বি ইকস টু লিখবো কীরকম আমরা, এই দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটার মান কত আছে কোশ্চেনে দেখো, এটার মান দেওয়া আছে 0.7, অর্থাৎ 0.7, এটা কিন্তু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান। এই যে এখানে দেখো দেওয়া আছে এই মানটা, এই যে এখানে, তাই না। তো এইবার আমরা লিখবো যে 0.7, তো লিখবো 0.7 মাইনাস লিখবো 0.2, তাহলে আমাদের বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে
চলো এখানে লিখে দিচ্ছি, দেখো বিয়োগ করলে আমাদের এখানে আসবে 0.7 মানে 0, অর্থাৎ এখানে আসবে 0.5। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা মিলছে? বি নাম্বার অপশন দেখো মিলছে। চলে আসছে নেক্সট প্রশ্ন। এ এবং বি দুটি ঘটনার স্বাধীন এবং প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 3/5 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 4/9 হলে প্রবাবিলিটির বির মান কত হবে? 2018-তে এসেছিলো, একদম ইজি একটা ম্যাথামেটিক্স, অবশ্যই সূত্র জানলে। তো দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি কি, এটা হয় হচ্ছে প্রবাবিলিটি অফ এ ডট দিয়ে লিখবো প্রবাবিলিটি অফ বি। এটা তো আমরা জানি এটা হয় কখন হবে, যখন সেটা স্বাধীন হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করবো। সব ক্ষেত্রে সেই সূত্র কিন্তু ইউজ করতে পারবো না, ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বলছি কি, দেখো এই ক্ষেত্রে যে মানটা পাবো, তো এই ক্ষেত্রে আমরা পাবো, দেখো এর মানকে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি একটা না এক শুটে শেষ করব। তো যাই হোক শেষ করবোই, যাই হোক এখানে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত আছে? 4/9, তো 4/9 আমি এখানে পুট করে দিলাম। এখানে দেখো প্রবাবিলিটি অফ এর মান কত আছে? 3/5, লিখে দাও 3/5। প্রবাবিলিটি বি এর মান কত আছে? প্রবাবিলিটি বি এর মান স্যার দেওয়া নাই, তো বের করতে হবে, এটাই অঙ্ক আমাদের। তো দেখো এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি অফ বি এর মানই বের করতে হবে। চলো করে ফেলি, এটাই তো অঙ্ক। কিছু জিনিস দেওয়া থাকবে, কিছু জিনিস দেওয়া থাকবে না, যেগুলো বের করতে হবে, যেগুলো দেওয়া থাকবে না সেগুলো খুঁজে খুঁজে বের করো, আর সাইডে সুন্দর করে লিখে দাও এগুলো উত্তর 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 আর অপশন মিলাও, এই তো জীবনের অঙ্ক। তো যাই হোক এখানে দেখো এই যে 3 এবং 9কে আমাদের গুণ করতে হবে, আর 5 এবং 4কে, অর্থাৎ এই পার্টটাকে এদিকে নিয়ে যাব। তো আমাদের কী হবে? 4/9 গুণ হবে 5/3। তো এখানে করে দিই, হ্যাঁ। তো তো এখানে গুণ করলে কত হচ্ছে দেখো, 4 5 20, আর এদিকে হবে হচ্ছে 3 নং 27, 27, অনলি 27, 20/27। কত নম্বর অপশন মিললো? অপশন নাম্বার ডি ইজ পারফেক্ট অ্যান্সার। চলো কমপ্লিট হয়ে গেল, আরেকটা সেট নিয়ে আসবো, হ্যাঁ। তো এক এক ইসে কিন্তু শ্যুট শেষ করলাম, হ্যাঁ, কোনো রেস্ট নেই। তো মন দিয়ে পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট বেস্ট থেকে বেস্ট রেডি করো। আমার টার্গেট একটাই, সব থেকে বেস্ট রেজাল্ট করা চাই, সব থেকে সেরা রেজাল্ট করতে হবে। আমিও তোমাদের ক্লাসে কিন্তু দুর্দর্শ ম্যাথমেটিক্সের নাম্বার তুলতাম। ওকে, সায়েন্স দাদা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি দীর্ঘদিন সায়েন্স দাদার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টে বলো কেমন লাগলো, নেক্সট ভিডিও লাগবে কিনা সেটা বলবে। আর ভিডিওটা যত পারবে শেয়ার করে দাও। ওকে, পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।